তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। পরিচয় করিয়ে দেওয়ার আগে বলি, আমরা আজকে আলোচনা করব উপজেলা নির্বাচন, সহিংসতা ও জাতীয় রাজনীতিতে প্রভাব প্রসঙ্গটি নিয়ে। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বাম দিক থেকে যদি যাই, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান খান, তারপরে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সম্পাদক কাজী সিরাজ। ডান দিক থেকে আমরা যদি পরিচয়ের জায়গাটিতে যাই তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এবং তারপরে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম, এবং সর্বশেষে আছেন জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটি আরটিভির স্টুডিও থেকে প্রতি বৃহস্পতিবার রাত 11:20 সরাসরি সম্প্রচার হয়। অনুষ্ঠানের সঙ্গে আপনাদের সম্পৃক্ত হবার, অংশ নেওয়ার সুযোগ আছে। পর্দায় যে টেলিফোন নাম্বারগুলো দেখবেন সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে প্রশ্ন এবং মতামত জানাতে পারবেন। আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি, তবে যারা অংশগ্রহণ করতে চাইবেন তারা যে প্রশ্নটি করতে চাইবেন বা মতামত জানাতে চাইবেন, প্রশ্নটি লিখে নিয়ে বা মতামত লিখে নিয়ে সংক্ষেপে টেলিভিশনের শব্দ কমিয়ে দিয়ে বা একেবারে মিউট করে দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কথা শুনতে সুবিধা হবে। আমরা আলোচনায় চলে যাব। আজ যে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ আজকে হয়ে গেছে, ভোট গণনা চলছে। গণনার এই পর্যায়ে আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ আছে, আমাদের স্টুডিও থেকে প্রযোজক একটু আগে যে তথ্যটি জানালেন, সর্বশেষ ফলাফল বিএনপি 38টি, আওয়ামী লীগ 36টি এবং অন্যান্য দল 10টিতে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র সম্ভবত একটিতে বিজয়ী হয়েছেন। সর্বশেষ অবস্থাটা এরকম, এখনো গণনা পুরোদমে চলছে। আমি যদি প্রথমে এই জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান আপনাদের সঙ্গে আসতে চাই। এখানে যে কয়জন আছি আমরা, তার মধ্যে আপনারা নির্বাচন পর্যবেক্ষণ করেন। আজকের এই নির্বাচনটি হয়ে যাওয়া নির্বাচনটিও আপনারা পর্যবেক্ষণ করেছেন। প্রথম অবস্থাতে সংক্ষেপে সবার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো এবং বারবার আসতে চাইবো আপনাদের কাছে। আপনার কাছ থেকে যদি জানতে চাই, পর্যবেক্ষণে আপনারা আসলে কি দেখেছেন? ধন্যবাদ। আমরা এবার পর্যবেক্ষণ আমাদের নিজস্ব ভাবে আমরা এটা করেছি। এই পর্যবেক্ষণে আমরা পটিয়া এবং লোহাগড়া উপজেলা দুটিতে আমাদের পর্যবেক্ষণ হয়েছে। চট্টগ্রামের সেখানে লোহাগড়ার নির্বাচনটি আমাদের পর্যবেক্ষণে তেমন সুন্দর নির্বাচন হয়নি, তবে পটিয়ার নির্বাচনটি যথেষ্ট সুন্দর হয়েছে। মানে সুন্দর বলতে বোঝাচ্ছে যে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া, তারপরে ভোটারদেরকে বাধা দেওয়া, এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কারা বাধা দিয়েছে? এখানে সরকারি পক্ষের যারা আছে তারা প্রথমে বাধা দিয়েছে, তারপরে আবার বিরোধী পক্ষও সেটাকে আবার কন্টেইন করার চেষ্টা করেছে। এর মধ্যেই নির্বাচন হয়েছে আর কি। জাল ভোট বা ভোট কম পড়া, বেশি পড়া, এই কেন্দ্রিক কোনো ঘটনা কি আপনারা দেখেছেন? সেরকম জাল ভোট দেওয়ার ঘটনা অভিযোগ হয়েছে, কিন্তু পরে এগুলো আর আসলে ওইভাবে প্রমাণ করা সম্ভব হয়। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে, ইতিমধ্যেই যে অভিযোগটি করা হয়েছে, যে সরাসরিভাবে বিএনপির মহাসচিবের একটি উদ্ধৃতি দিয়ে যদি কথা বলি, চর দখলের মতো ভোট কেন্দ্র দখল হয়েছে, এটি বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ। এই অভিযোগ বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আমরা তো সব কেন্দ্র আমরা পর্যবেক্ষণ করিনি। লোহাগড়া এবং পটিয়ার যে আমরা পর্যবেক্ষণ আমাদের হয়েছে, সেখানে আমরা যে জিনিসগুলো আমরা দেখেছি, সেখানে এ ধরনের কিছু বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া এরকম ঘটনা ঘটেছে। তো অভিযোগ পাল্টা অভিযোগ এগুলোও হয়েছে। তবে তুলনামূলকভাবে পটিয়ার নির্বাচনটি যথেষ্ট ভালো হয়েছে। আমি সাংবাদিকের বক্তব্য শুনে আছি, কাজী সিরাজ। দুই দলেরই বক্তব্য আছে, দুই দলের পক্ষ থেকে এটা আমরা জানি। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনকে চমৎকারভাবে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং বিএনপির অভিযোগটাকে একেবারে ভিত্তিহীনভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। এইচটি ইমাম বলেছেন বিএনপির মিথ্যাচার স্পিনিং মিলের মতো। আবার বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা তো আমরা শুনলাম। এখানে দলের প্রতিনিধিত্ব আছেন, তাদের কথা শুনবো। আপনার কথাটা একটু শুনে। ইতিমধ্যে আমরা তো আসলে পর্যবেক্ষণ করিনি, আমরা মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো পাচ্ছি, সংবাদপত্রের কর্মী হিসাবে আমরা যে ইনফরমেশনগুলো আমাদের কাছে এসছে, সারা দেশে কিন্তু একই রকম ইলেকশন হয়নি। অনেক জায়গায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে, এবং একদম ইনক্লুসিভ একটা ইলেকশন হলে যেরকম হয়, অনেক জায়গায় প্রায় অর্ধেক কনস্টিটিউয়েন্সিতে সেরকম নির্বাচন হয়েছে। কিন্তু প্রায় অর্ধেক কনস্টিটিউয়েন্সিতেই গোলযোগ হয়েছে, বিশেষ করে শাসক দলের লোকজন সেখানে জিতবার একটা, ওখানেও আবার প্রায় অর্ধেকের মতো জায়গা শাসক দলের জেতার মতো অবস্থা হয়েছিল।
যেগুলো জেতার মতো অবস্থা ছিল তারা সেটা কন্টেন্ট করতে চেয়েছে, ধরে রাখতে চেয়েছে, আর বাকিগুলো তো তারা জেতার একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছে বলে আমাদের কাছে যে ইনফরমেশন, ওই ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে বের করে দেয়া, জাল ভোট দেয়া, ইভেন সরকারি কর্মকর্তারা যারা পোলিং অফিসারের দায়িত্বে আছেন তারাও কোনো কোনো জায়গায় ভোট দিয়েছেন বলে অভিযোগ আছে, এবং যার জন্য কয়েক জায়গায় নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছেন, প্রার্থীরা বিরোধী দলীয় হরতাল ডেকেছেন আগামীকাল। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যে ভয়ানক বক্তব্য, যে বক্তব্যটা এসছে, যে সমস্ত জায়গায় গোলযোগ, মারপিট বা এই অনিয়মগুলো হয়েছে সেখানে তারাও স্বীকার করেছেন দুর্বৃত্তদের সংখ্যা এত বেশি ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কোনো কিছু করতে পারেনি। তো কাজে এই অভিযোগগুলো এসছে। নির্বাচন যদি, আমার যেটা ব্যক্তিগত ধারণা, নির্বাচন যে গত নির্বাচনটাও যেরকম হয়েছে, প্রথম পর্যায়ে নির্বাচনটাও যেভাবে হয়েছে সেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে, তবে এত ব্যাপকভাবে হয়নি। সেভাবে নির্বাচন হলে আমার মনে হয় ফলাফলটা অন্যরকম হতে পারতো। জি, আমি সমরেজেউল করিম, যে আলোচনাটা হলো, যেটা দিয়ে শুরু করেছিলাম, একজন পর্যবেক্ষকের কথা শুনলাম, একজন সাংবাদিকের কথা শুনলাম, আপনি কিভাবে দেখলেন আজকের এই নির্বাচনটি? আমি নির্বাচনটাকে দেখেছি গণতান্ত্রিক রাজনীতির যে নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতির একটি চর্চা এখানে হয়েছে। গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারার কারণে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে তারই ফলাফল দেখা গেছে। কোথাও কোথাও কিছু নির্বাচনের কারচুপির অভিযোগ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সফল হয়নি, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দুই পক্ষ মাঠে বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল আচরণ করেছে। সবকিছু মিলে টোটাল নির্বাচনটা এবং ইনসিডেন্টাল যে ঘটনাগুলি ঘটেছে, এটার যদি রেশিওটাকে আমরা বিবেচনা করি, সেই তুলনায় আমার কাছে মনে হয় একটি ভালো দিকে আমরা যাচ্ছি। এককভাবে নির্বাচন হওয়ার চেয়ে সকলে আসার মধ্য থেকে যে নির্বাচনটা, সেইটা। আর সিরাজ ভাই যে কথাটা বলছেন যে প্রথম ধাপে যেভাবে নির্বাচনটা হয়েছে সেইভাবে যদি নির্বাচনটা হতো ফলাফলটা ভিন্ন রকম হতে পারতো, তার যে আশাবাদের জায়গাটা, আমার কাছে তো মনে হয় যে নির্বাচনে যারা মাঠ পর্যায়ে নির্বাচন, এখানে কিন্তু যারাই প্রার্থী থাকুন না কেন তাদের সমর্থকরা তারা খুব জোরালোভাবে চেষ্টা করে যার যার অবস্থানটাকে দৃঢ় করার জন্য। সে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোক, বিএনপি সমর্থিত প্রার্থী হোক, যার ওখানে প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে, কর্মী থাকে, তারা এভাবে চেষ্টা করে। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে, চর দখলের মতো ভোট কেন্দ্র দখল করা হয়েছে, এই অভিযোগটির বিষয়ে আপনার মন্তব্য কি? আমার কাছে এইটা মনে হয় না এই কারণে, চর দখলের মতো ভোট দখল, এটা হচ্ছে বিএনপি দীর্ঘদিন যাবত প্রেস ব্রিফিং করা, বিভিন্ন সেমিনারে অনেক সুন্দর সুন্দর কথা, যেগুলো কোট করে রাখার মতো কথা এগুলো বলেন। চর দখলের মতো ঘটনা এখানে হলে আওয়ামী লীগের, বিশেষ করে সাম্প্রতিক সময় এই লাস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ অনেকগুলো নির্বাচন দিয়েছেন, তাহলে 6টা সিটি কর্পোরেশন বিএনপির করায়ত্তে যেতে পারত না। আজকে আলোচনা করি আজকের এই নির্বাচন। আমি বলছি যে চর দখল, আজকের চর দখল শব্দটার কথা যেটা বলেছে, চর দখলের মতো ঘটনা ঘটলে এত বিজয় বিএনপির কিভাবে আসে? বিএনপির তো সেখানে পুলিশ নাই, আর্মি নাই, আনসার নাই, ব্র্যাব নাই, অন্য কিছু। চর দখলের মতো ঘটনা ঘটে গেলে তো বিএনপির সিট পাওয়ার কথা ছিল না। এটা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডের জন্য প্রতিদিন প্রেস ব্রিফিং এ সুন্দর সুন্দর কিছু শব্দ ওনারা চয়ন করেন, তা একটা নতুন শব্দ। জি, আপনার কাছে আসি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আপনার কাছে অনেকগুলো কাগজ দেখছি, আপনি হয়তো তথ্য বলবেন। প্রথমেই যে কথাটি দিয়ে শুরু করি, যে বিএনপির মিথ্যাচার স্পিনিং মিলের মতো এস্টিমামের কথা। আপনারা নির্বাচনে যখন জয়ী হচ্ছেন তখন ঠিক আছে, যখন বিজয়ী হচ্ছেন তখনই আপনারা বলছেন যে চর দখলের মতো, এরকম একটি অভিযোগ আপনাদের। এসটিএম সাহেব তো সিনিয়র মানুষ, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো উনি যে কথা বলছেন মিথ্যা, বিএনপির বক্তব্যটা মিথ্যা, এই কথাটাও মিথ্যা, এই কথাটা মৃত্যু না। কেননা আমার এখানে যারা আছেন, আমি জানি না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা। আজকে আমার নির্বাচনী এলাকায় 2টা নির্বাচন হয়েছে। সোনাইমুড়ি উপজেলা, আমার নির্বাচন 2টা উপজেলা, সোনাই উপজেলা 12টা ভোট কেন্দ্র দখল করেছে। করার পরও লোকজন রিসিস্ট করেছে, রিসিস্ট করার পর সেখানে আমরা প্রায় 37,000 ভোটের ব্যবধানে জিতেছি, এবং 2টা ভাইস চেয়ারম্যান সহ। আর চাটখিলে যেখানে আমি জিতবো, সোনামুড়ি আমার রিস্ক ছিল চাটখিলে জিতবো 40,000 ভোটে, সেখানে 21টা সম্ভবত একজন নিহত হয়েছে। হ্যাঁ, সোনামুড়ি একজন নিহত হয়েছে, এবং সেখানে আমার সোনামুড়িতে প্রায় 40 জন আহত হয়েছে। আর চাটখিলি যেখানে আমি সোনামুড়ির থেকে ভালো অবস্থা, 40,000 ভোটের যে ডিফারেন্স ছিল, সেখানে 21টা ভোট কেন্দ্র, বিশেষ করে আমার খিলপাড়া বলে একটা এলাকা আছে, তারপর বর্ডার এরিয়াটা পুরা লক্ষ্মীপুরের, ওই সন্ত্রাস ছিঁড়ে এসে পুরো দখল, পুরো এলাকাটা দখল করে 21টা ভোট কেন্দ্র দখল করে নিয়ে গেছে, এবং আমাকে সেখানের মধ্যে তারা ভোটকে যা আছে সব নিয়ে গেলো। শুধু তাই নয়, আমি দেখেন প্রশাসন কত নির্লিপ্ত ছিল। সকালবেলা একটা ভোট কেন্দ্রে 600 ব্যালট পেপার নাই, কম শর্ট। আমি নিজে কথা বললাম, বলে যে শর্ট কেন কম দেওয়া হয়েছে। এই
সে ভোট কেন্দ্র বন্ধ করলো না কিন্তু পরবর্তী পর্যায়ে 600 ভোটার। এই অভিযোগগুলো কি আপনারা মৌখিকভাবে করেছেন আমি না লিখিতভাবে করেছেন? লিখিতভাবে বলেছি যে 600 ভোটার ভোট ইয়ে নাই, ব্যালট পেপার নেই, এবং আমি নিজে কথা বলেছি রিটার্নিং অফিসারের সাথে, তারপর ভোট কেন্দ্র বন্ধ করে নেই। আমি তিনজন, আমি ধরেন তিনজন আর তিনটা কেন্দ্রে একই সিচুয়েশন হয়েছে, ভোট ব্যালট পেপার আগে দিয়ে দিচ্ছে, সিল মেরে নিয়ে ঢুকিয়েছে। আই হ্যাভ স্পোকেন পার্সোনালি, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে? রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি আমি, এবং তারপরে কোনো ব্যবস্থা ভোট বন্ধ করে নাই। আমি তিনজন, আমি ভোট কেন্দ্র দখল করে ফেলছি, তিনজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, পরকোট কেন্দ্রে, হাঁসের কেন্দ্রে, ওখানে আরেকজন আছে মেগা কেন্দ্রে কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, যে আপনি এখানে কেন্দ্র দখল হয়ে গেছে, সবাই বের করে দিচ্ছে, ভোট বন্ধ করেন না কেন, আপনি মারামারি হচ্ছে। বলে স্যার আমি তো ভোটটা কীভাবে বন্ধ, আমি ভোট বন্ধ হলে আমার মেরে ফেলবে, ভোট আমি বন্ধ করতে চাই, আমি তো আপনি একটু পুলিশ পাঠান, কেউ পাঠান, তাহলে আমি ভোটটা বন্ধ করতে পারতেছি না, ভোট বন্ধ করতে, মেরে ফেলবে। এবং এক একটা ভোট কেন্দ্রে 3000, 2500 ভোট নিয়ে গেছে। এই অভিযোগগুলো কি আপনারা ঢাকায় নির্বাচন অফিসে নির্বাচন কমিশন অফিসে পাঠিয়েছি, লিখিতভাবে ফ্যাক্স করে পাঠিয়েছি 4টার আগেই, এবং ওখানে লোকালি রিটার্ন হিসেবে পাঠিয়েছি, তারা কিন্তু ভোট বন্ধ করে নাই। এবং আমাকে রিটার্ন অফিসার নিজে টেলিফোনে বলছে যে পুলিশ কোনো কাজ করছে না, আমি কি করব, আপনি আমি তাহলে ভোট বন্ধ করে দেন, আপনি এই উপজেলায় চাটখিল উপজেলায় ভোট বন্ধ করে দেন। কয়টা আমি তো ভোট বন্ধ করতে চাই, কিন্তু আপনি আমার ভোট করার ক্ষমতা নাই, নির্বাচন কমিশন বন্ধ করতে, আপনি নির্বাচন কমিশন যোগাযোগ করেন। আমি সচিবের সঙ্গে কথা বলেছি, নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কথা বলছি, সে বলে আমি দেখতেছি। আপনার যেখানের মধ্যে আমার 40,000 ভোটে জেতার কথা, সেখানে তারা 5-6,000 ভোটে জিতে গেছে। মানে আপনি আপনার আজকে নিজের অভিজ্ঞতা বললেন। আমি আই হ্যাভ স্পোকেন, আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলছি, আমি এক্সটেন্ড রিটার্নিং অফিসারের কথা বলছি। কি হলো, কি করবে বাচ্চারা, মানে এত ত্রাস ছিল, সন্ত্রাস ছিল, সেটা আমি দেখে। কিন্তু নির্বাচন কমিশনারও বলেছেন যে দুর্বৃত্তদের সংখ্যা বেশি থাকায় পুলিশ কিছু করতে পারে না। আমি ব্যালট পেপার নাই, ব্যালট পেপার সকালবেলায় ব্যালট পেপার নেই। নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন যে দুর্বৃত্তদের সংখ্যা বেশি থাকায় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশনের বক্তৃতা শুনতে চায় না মানুষ, তারা কি করেছে সুষ্ঠু ভোটের জন্য সেটা চাই। ওনারা কি এ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো কর্মচারী নাই, কিন্তু তারা ডিসি, এডিসি, টিউনদের ব্যবহার করছে। তারা যদি স্থানীয় প্রভাবমুক্ত বা ভয়মুক্ত থাকে যদি, তাহলে কাজ করতে পারবে। আর ভয়মুক্ত না থাকলে, তারা কোনো অ্যাকশন বা কোনো রকম কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকলে বা কারো ফেভার ডিসফেভারের সঙ্গে জড়িত থাকলে, তারা কোনো অ্যাকশন নিতে পারছে? শুনেছেন পর্যন্ত কোনো অ্যাকশন নিতে? আপনার কাছে আবার আসবো। আমরা একজন বক্তব্য শুনলাম, এই বক্তব্যের প্রেক্ষিতে আজকের এই নির্বাচনটিকে নিয়ে আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আমি এটুকু বলি, প্রথম দফায় যে উপজেলা নির্বাচন হলো, ওই দিনের বিএনপির বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য আর আজকের বিএনপি এবং একই বক্তব্যের মধ্যে কোনো ফারাক নাই, কিন্তু একই বক্তব্য। এবং এটা এখনটা শুধু বাংলাদেশের যে কটা নির্বাচন আপনি যদি এগুলো রিউইন্ড করে দেখতে পারেন, অতীতের যত নির্বাচন, এই বক্তব্যগুলো একেবারে হুবহু একই রকম। দুপুরবেলায় একরকম বক্তব্য, নির্বাচনের পরে এরকম বক্তব্য, আর সরকারি দল বিরোধী দল যে বক্তব্যগুলো দেয় এগুলো একটা স্টেরিওটাইপ, একদম একই বক্তব্য আসে, এগুলো নতুন কিছু না। যেটা আসলে যেটা স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো হয়, এগুলো মোর পার্টিসিপেটরি হওয়ার কারণে স্বভাবতেই ধরে নেওয়া হয় যে ভোটার সংখ্যা বেশি হলে এই অসুবিধাগুলো যেগুলো হয় সাধারণত ভোট কেন্দ্রে, সেগুলো না হওয়ারই কথা। তো তবু যদি হয়ে থাকে, আর আমি যেটা বলবো যে নির্বাচন কমিশনার সাহেব যেটা বলে থাকেন, যদি এরকম যে সন্ত্রাসী বা উচ্ছৃঙ্খল জনতার সংখ্যা, দুর্বৃত্তের সংখ্যা বেশি ছিল, তো সেটা আমি বলবো যে একটা চরম দুর্বলতা আমাদের গোয়েন্দা ব্যবস্থার। কারণ আগের থেকে জানা উচিত ছিল যে এখানে গোলমাল হতে পারে, সেই পরিমাণ ব্যবস্থা রাখা উচিত ছিল। এবং যেগুলো ঘটনা ঘটছে, এগুলো আমি যেটা মনে করি যে এগুলো আমাদের বাংলাদেশের নির্বাচনের সনাতন যে প্যাটার্ন, এর থেকে খুব খারাপ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আপনি যদি বরাবর এইগুলোই হয়ে থাকে না। এখানে বলা হচ্ছে যে এখানে যে অভিযোগটি সরকারের ক্ষেত্রে করা হচ্ছে যে সরকারি প্রভাব কাজে লাগিয়ে মানে নিজেরা জয়ী হওয়ার কাজ করা হচ্ছে। আমি বলছি যে অভিযোগগুলোর সাথে, গত অভিযোগগুলোর সাথে এইবার আজকের অভিযোগগুলোর কোনো পার্থক্য নেই। সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন অভিযোগগুলো সত্য না মিথ্যা, বা সত্যতা আছে কিনা, আপনার পর্যবেক্ষণ? আমি আপনার কাছে আসবো না। সেখানে আমি যেখানে যেমন একটা কেন্দ্রে যেটা অভিযোগ বলতেছে ব্যালট পেপার কম ছিল, তো সেরকম অনেক সময় হয় এই ব্যালট পেপার কম থাকলে আরেক কেন্দ্রে হয়তো বেশি গেছে। পরীক্ষার হলগুলোতে পরীক্ষা যখন শুরু হয় দেখা যায় একটা রুমে বা একটা কেন্দ্রে কোশ্চেন পেপার কম।
তখন আরেকটা কেন্দ্র থেকে নিয়ে আসা হয়, এরকম ব্যবস্থা নির্বাচন কমিশনও থাকে। আপনি এখানে ভোট শুরু হতে পারে 600 ভোট, নিচে এটা আপনি পার্শ্ববর্তী বলছেন কেন্দ্রে, এটা স্বাভাবিক কার্যক্রম। এটা একটা কেন্দ্রে না একটা কেন্দ্রে ভোট কম হলে একটা কেন্দ্রে ভোট না কোনো কারণে যদি ভোট ব্যালট সকালবেলা 600 ব্যালট কম থাকে 8 ঘন্টার মধ্যে ব্যালট পেপার কোনো না কোনো জায়গায় তো ব্যালট পেপারটা বেশি গেছে, এখানে আমি জানি না যদি সেটা করতে পারতো। কিন্তু আমি মনে করি যে এই যে 600 ব্যালট পেপার সকালবেলা কম আছে, 600 ব্যালট পেপার সবগুলো ব্যালট এখনই লাগতেছে না, কোনো জায়গায় এটা ভুলে বেশি গেছে, সেখান থেকে এটা আসতে পারে। সেটা যদি সুযোগ না থাকে তাহলে ইনটেক থাকতে হবে, সব এদেন গণবে না, সেখানে কি ভোটার দিতে এসে ব্যালট পেপার পায়নি এরকম কোনো ঘটনা ঘটছে? না কোন কমবে, আপনার তো এগুলো নিয়ে গেছে আমরা সিল মারার জন্য। সেটা এটা আরেকটা ডাইমেনশন না, সেটা না, আপনাদের বেআইনি সম্পূর্ণ থাকতে হবে। আমরা আবার আসবো আপনার কাছে। আমি এবারে মঞ্জুর হাসান খান, এই যে আলোচনাটি শুনলাম এবং আপনি আজকে নিজে সারাদিনে নির্বাচনকে যেভাবে দেখেছেন, পত্র পত্রিকা বা টেলিভিশনের শিরোনাম থেকে যেভাবে দেখেছেন, রাজনীতিবিদ হিসেবে কর্মীদের কাছ থেকে বা যে কোনোভাবেই হোক যেভাবে জানতে পেরেছেন, সামগ্রিকভাবে এই মাঝরাতে যদি আপনাকে একটু পর্যালোচনা করতে বলি। সমস্যাটা হচ্ছে যে আমরা যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে চাই সেটা তো সেভাবে গড়তে পারিনি, বিকশিত হতে পারেনি। কিছু দূর অগ্রসর হয়েছে, আবার থমকে গেছে, আবার মার্শাল ল এসছে, আবার এই সব মানে ভোট ডাকাতি ইত্যাদির সংস্কৃতি গড়ে উঠেছে। নির্বাচন তো গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ আর কি, এবং এটা আজকে থেকে না, সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু নির্বাচন হচ্ছে আর কি। তো এই নির্বাচনগুলি আজকে হতে হতে আমরা সেই যে ইনস্টিটিউশনগুলি, গণতন্ত্রের যে ইনস্টিটিউশনগুলি, সেই ইনস্টিটিউশনগুলিও তো ডেভেলপ করতে হবে। ডেমোক্রেসি, তার জন্য নির্বাচন কমিশন আছে, তার জন্য বিভিন্ন আদালত আছে, তারপর আপনার এমনকি সরকার দল আছে, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে তো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা নেই। এটা হয়ে গেছে একটা বড় সমস্যা, যার ফলে আমাদের এখানে সব নির্বাচন সম্পর্কে কিন্তু একই রকম ঘটনা ঘটছে। এবং এখন যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি হয়েছে, নির্বাচন কেন্দ্র দখল করেছে, সেটা তো নির্বাচন কমিশনেরই স্বীকার করেছে। সেই নির্বাচনগুলি বাতিল করে দেওয়া হয়েছে, সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে আবার নতুন করে নির্বাচন হবে, নতুন করে ভোট হবে, এই ধরনের ঘটনা কিছু ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশন যে কথা বলেছে যে আমাদের মানে পূর্ব প্রস্তুতি ছিল না, আমাদেরকে আমরা আগে বুঝতে পারিনি, এটা কোনো কথা হলো না। তারপর হচ্ছে দুর্বৃত্তা সংখ্যায় বেশি, প্রথম থেকে যদি সাহস করে পরীক্ষামূলক কোনো নির্বাচন, এটা পরীক্ষামূলক নির্বাচন না, এবং তারা কেন এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে না? তার নির্বাচন কমিশনটা থাকার দরকারটা কিসের? তারা তো কোনো ক্ষেত্রেই কিন্তু তারা কঠোর ব্যবস্থা কোনোদিন গ্রহণ করতে পারেনি, হুঙ্কার দিয়েছে বিভিন্ন সময়। এই নির্বাচন কমিশনও হুঙ্কার দিয়েছে, অতীতে নির্বাচন কমিশনগুলিও হুঙ্কার দিয়েছে, কিন্তু কোনোদিন তারা পদক্ষেপ নিতে পারেনি। ভারতে যদি দেখেন আপনি সেশন বা অন্যান্য ইলেকশন কমিশন, তারা কঠোর পদক্ষেপ নিয়েছে, যার ফলে এই সুযোগগুলি সৃষ্টি হচ্ছে। আর এই নির্বাচনটা আমার মনে রাখতে হবে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা একতরফা নির্বাচন হয়ে গেছে, যেটা প্রশ্নবিদ্ধ আমাদের মধ্যে। এবং সেই কালচারটা, সেই একতরফা নির্বাচনের কালচারের একটা প্রভাব কিন্তু এইবারের নির্বাচনের মধ্যে আমরা দেখছি, সেই প্রভাবটা আছে। এখন বিএনপি অনেক কথা বলছে, সেটা তো তারা সবসময় বলে, আওয়ামী লীগও বলে, কোন নির্বাচনই তো কেউ গ্রহণ করতে দেখলাম না। আমাদের এখানে গণতন্ত্র মানে হচ্ছে কেউ কোনো পরাজয় স্বীকার করতে প্রস্তুত না। গণতন্ত্রে কিন্তু পরাজয় স্বীকার করতে হবে, সেটা আপনার শিখতে হবে। That is also a part of democratic culture and values. জি, ডক্টর রিয়াজুল হাসান, আপনার কাছে যদি আবার আসি, আমরা বিগত সময়ে নির্বাচনের একটি ধারা তৈরি হয়েছিল বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো হয়তো প্রথম অবস্থাতে সরাসরিভাবে স্বীকার করে না নিলেও মিডিয়া থেকে শুরু করে আপনারা যারা পর্যবেক্ষণ করেছেন, তারা মোটামুটিভাবে নির্বাচনের একটি সুষ্ঠু ধারায় আমরা ফিরছিলাম। এখন এই যে 5 জানুয়ারির নির্বাচনের পরে, 5 জানুয়ারির নির্বাচনে আমরা যাব না, এই নির্বাচনটিতেই থাকবো, বিশেষ করে এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের কারণে এই সময় এসে যদি প্রশ্নটা এইভাবে আসে যে আমরা কি একটু পিছিয়ে আসছি, আমরা যে জায়গাতে উন্নতি করছিলাম, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিলাম, আমরা কি আবার একটু সিঁড়ি বেয়ে উল্টো দিক থেকে পিছনে নেমে যাচ্ছি? পর্যবেক্ষক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি, আপনাদের পর্যবেক্ষণ কি? জি, আমরা 2008 সনে যে নির্বাচনটি, জাতীয় নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনটি একটা ইনক্লুসিভ নির্বাচন ছিল, সকল দল অংশগ্রহণ করেছিল এবং সেখানে যথেষ্ট সহনশীলতা লক্ষ্য করা গিয়েছিল এবং নির্বাচনের ফলাফল সবাই মেনেও নিয়েছে এবং দেশি বিদেশি পর্যবেক্ষক সবাই সেটাকে একটা
সার্টিফিকেটও দিয়েছে। মানে আমরা উপরের দিকে উঠছিলাম আমাদের জি। কালচারে। পরবর্তীতে আমরা যে নির্বাচনটি, এই উপজেলা নির্বাচন, এই তৃতীয় উপজেলা, এটা তো চতুর্থ, সেই তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন আমরা লক্ষ্য করেছি। সেই নির্বাচনটি কিন্তু এই স্ট্যাগার্ড বেসিসে হয়নি, একদিনই হয়েছে। তখন কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে, আপনার খেয়াল আছে, তারা বলেছিলেন যে আমরা খুব সন্তুষ্ট হলাম না নির্বাচনটা। মানে 2008-এর যে নির্বাচনটি, 2009-এর এই উপজেলা নির্বাচনে তারা কিন্তু তাদের স্ট্যান্ডার্ড থেকে তারা মনে করেছে যে আমরা ততদূর পারলাম না। তারপরে আমাদের দিক থেকে আমরা পরামর্শ দিলাম নির্বাচন কমিশনকে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনারা স্থানীয় সরকার থেকে শুরু করতে পারেন, যে নির্বাচনটি যেন কয়েকটা ধাপে হয়, তাহলে লজিস্টিক সাপোর্টগুলো এমনভাবে যাবে এবং হোমওয়ার্ক করতে পারলে সেখানে কিন্তু সহিংসতা কম হবে এবং এটা করা সম্ভব। সেই অনুযায়ী এই ধাপে ধাপে নির্বাচন, ধাপে ধাপে সেই অনুযায়ী সেটার ফলাফলে কি দাঁড়ালো? সেই অনুযায়ী কিন্তু আপনার খেয়াল আছে, এই ইউনিয়ন পরিষদের নির্বাচনটি কিন্তু কয়েকটা ধাপে হলো এবং যথেষ্ট ভালোই হলো। শেষের দিকে অবশ্যই শেষ দুটো সামগ্রিকভাবে ভালো হয়েছে, ভালোই হয়েছিল। তারপর জাতীয় নির্বাচন স্ট্যাগার্ড বেসিসে করার কোনো সুযোগ ছিল না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, আইন পরিবর্তন করার। জাতীয় নির্বাচন কি হয়েছে সেটা তো আমরা জানি, মোটামুটি মীমাংসিত একটি বিষয়। এখন এই এবার উপজেলা পরিষদ নির্বাচনটি স্ট্যাগার্ড বেসিসে হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের ধারণা হয়েছিল যে এটা সেভাবে ম্যানেজ করা সম্ভব হবে, কিন্তু এখন আজকে যে বক্তব্যগুলি শুনলাম এবং দেখলাম, তাতে তো আমাদের একটু সংশয় হচ্ছে তাদের হোমওয়ার্কটা ঠিক মতো হয়নি মনে হচ্ছে। কাদের? এই নির্বাচন কমিশন এবং যারা নিরাপত্তার সাথে জড়িত। মানে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশন এক ধরনের পরীক্ষামূলক অবস্থাতে আছে, যে প্রস্তুতি ছিল না, বুঝতে পারিনি, দুর্বৃত্তের সংখ্যা বেশি? সেটা বলবো না, আমার মনে হয় তাদের সমন্বয়ের সমস্যা ছিল, কিংবা প্রথম ধাপে যে সমন্বয়ের সমস্যা মানে কি? সমন্বয়, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তো একটা প্রস্তুতি থাকে। তারা আগেই যে সমস্ত এলাকায় নির্বাচন হয় সেই এলাকা সম্পর্কে তাদের আগে একটা, মানে এইগুলো ছিল না বলছেন আপনি? এগুলোর মধ্যে আমার মনে হয় সমন্বয়ের অভাব ছিল। এটা কি এই দায়টা কার, নির্বাচন কমিশনের না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? এখন যেহেতু নির্বাচন কমিশনের ডাকে তারা ওই কাজে নিয়োজিত হয়েছে, নির্বাচন কমিশনকে তদারকি করে নিশ্চিত হতে হবে যে ওইখানে ফুল প্রুফ হয়েছে কিনা। সেদিক থেকে রেসপন্সিবিলিটি গোজ টু নির্বাচন কমিশন। জি, আমি একজন দর্শক আছেন সম্ভবত আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। জি দর্শক, আপনি আমাদের নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের প্রশ্নটা হলো সমর রেজাউল করিম স্যারের কাছে। টেলিভিশনের শব্দটা কমিয়ে দেবেন। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আজকে যেভাবে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বলছে যে সন্ত্রাসী লেভেলটা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে সন্ত্রাসী লেভেলটা অনেক বেশি। যদি স্থানীয় সরকার নির্বাচনে এইটা হয়, তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচনে কিভাবে এই নির্বাচন কমিশন দিয়ে আমরা ভালো নির্বাচন আশা করতে পারি? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন নিয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য সমর রেজাউল করিমের কাছে যাব, তবে তার আগে আমাদেরকে একটা ছোট বিরতি নিতে হবে। আশা করব যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবার ফিরে আসবো নিটল টাটা ডেমোক্রেসিতে। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিডান কার। বিভিন্ন রঙে পাওয়া যায়, একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ। দামে কম, কামে বেশি, লিটল মোটরস লিমিটেড। টাটা নিয়ে এলো LPT 1615 EX2, 23 ফিট লম্বা চেসি, এই প্রথম বাংলাদেশে, আরো শক্তিশালী, লিটল মোটরস লিমিটেড। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ।
দামে কম কামে বেশি লিটল মোটরস লিমিটেড। Pioneer Insurance News Headlines। দ্বিতীয় দফা নির্বাচনে বড় দু দলের হাড্ডাহাড্ডি লড়াই, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া উৎসব পরিবেশে শেষ হয় দ্বিতীয় দফার 52 জেলার 114টি উপজেলার ভোট নেওয়া। উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। নোয়াখালীতে কেন্দ্র দখল নিয়ে নিহত এক, অনিয়মের অভিযোগে একটি উপজেলা ও বিভিন্ন উপজেলার 28টি কেন্দ্রে ভোট স্থগিত। কিছু উপজেলায় সন্ত্রাস হয়েছে দাবি করে সেসব উপজেলায় আবারও নির্বাচনের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসির নতজানু ভূমিকা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করলেন তিনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। দুদকের জিজ্ঞাসাবাদে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান। প্রায় 3 ঘণ্টার জিজ্ঞাসা শেষে তিনি বললেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে ভূমিকা রাখতে সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনকালে সবাইকে একসঙ্গে কাজ করারও পরামর্শ দেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আবারও দাবি করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বললেন প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাই বিচ্ছিন্ন ঘটনা। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীর অতর্কিত চোরাগুপ্তা হামলায় নিহত হয়েছে অন্তত 175 বিদ্রোহী যোদ্ধা। এদের বেশিরভাগই নুসরা ফ্রন্টের সদস্য। এশিয়া কাপে নবাগত আফগানিস্তানকে 72 রানে হারালো পাকিস্তান। 249 রানের টার্গেটে 16 বল হাতে রেখেই নবী বাহিনী অল আউট হয় 176 রানে। 88 বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা উমর আকমল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙ্গিনী, জীবনে কি পাবো না, ভুলেছি সে। No life is complete without a picture of the past. Whatever the moment, keep it close. Explorer Z2. The moment is yours. Symphony. New experience. এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিডেন কার। বিভিন্ন রঙে পাওয়া যায় একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙ্গিনী, জীবনে কি পাবো না, ভুলেছি সে। No life is complete without a picture of the past. Whatever the moment, keep it close. Explorer Z2. The moment is yours. Symphony. New experience. টাটা নিয়ে এলো LPT 1615 EX2। 23 ফিট লম্বা চেসি, এই প্রথম বাংলাদেশে আরো শক্তিশালী। লিটল মোটরস লিমিটেড। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি না 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 না। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙ্গিনী, জীবনে কি পাবো না, ভুলেছি সে। No life is complete without a picture of the past. Whatever the moment, keep it close. Explorer Z2.
The moment is yours. Symphony New Experience. সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা আমাদের আজকের যে বিষয়, আলোচনার বিষয়, সেই বিষয়টি নিয়ে কথা বলছি। উপজেলা নির্বাচন সহিংসতা ও জাতীয় রাজনীতিতে প্রভাবের প্রসঙ্গটি নিয়ে এক পর্ব আলোচনা করেছি। আমরা আবারও আলোচনায় যাব। তবে আলোচনায় যাবার এই পর্যায়ে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি বিভিন্ন জায়গা থেকে। তাদের একটু মতামত জেনে নেব যে দেখি বর্তমান সময়ের তরুণ প্রজন্ম কি ভাবছে। উপজেলা নির্বাচনে জয়ী চেয়ারম্যানরা তাদের নিজস্ব এলাকার জন্য তারা অনেক কিছুই করতে চান, তাদের পরিকল্পনা থাকে, কিন্তু প্রত্যেকটা জেলায় দেখা যায় যে মন্ত্রী এমপিদের একটা খবরদারি থাকে, যে কারণে চেয়ারম্যানরা তাদের নিজস্ব যেই পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারেন না। আর যদি এমপি এক দলে থাকে আর উপজেলা চেয়ারম্যান যদি আরেক দলে থাকে, তাহলে কিন্তু এখানে জনগণ কি পাবে, এটা আমার একটা প্রশ্ন থাকে। তারা যে দলেরই হোক না কেন তাদেরকে সহযোগিতা করা, লোকাল পর্যায়ে তাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া, তাদের প্রবলেমগুলো কি এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য যত ধরনের সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া উচিত সেটা তাদেরকে প্রোভাইড করা। এখানে জনগণ যাদেরকে প্রতিনিধি হিসাবে তৈরি করছে তাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না জনগণের জন্য কাজ করার। যারা নির্বাচিত হন তারা আমাদের পক্ষে, মানে জনগণের পক্ষে স্বাধীনভাবে কাজ করার অধিকারটা যেন পান। এমপি মন্ত্রীদের থেকে বের হয়ে এসে জনগণের জন্য তারা যেন কাজ করতে পারে। উপজেলা চেয়ারম্যান যারা হবেন তারা অবশ্যই সৎ, নির্ভীক এবং নিষ্ঠাবান হবেন এবং জনগণের ভোটে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন এবং জনগণের সেবা করতে হবে। আমরা বক্তব্য শুনলাম বেশ কয়েকজনের। এক ধরনের আদর্শমূলক, এক ধরনের কল্যাণমূলক অবস্থা তৈরি হোক, সেরকম এক ধরনের আশাবাদী একটি জায়গাতে তারা থাকতে চান, আমরা যেটা দেখলাম। যদিও বাস্তবতা সম্ভবত এর চেয়ে একটু উল্টো বা বিপরীতমুখী। যাই হোক, এই প্রসঙ্গটি নিয়ে কেউ বলতে চাইলে বলবেন। আমি সমরেজল করিম, আপনার কাছে আসতে দর্শকের প্রশ্ন ছিল যে উপজেলা নির্বাচনে যদি এরকম সহিংসতা, ভোট কারচুপি এরকম কিছু হয়, তাহলে জাতীয় নির্বাচন কি করে সম্ভব দলীয় সরকারের অধীনে বা নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে? এই জায়গাটি আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনী উত্তাপ, উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা খুব প্রবল থাকে, কারণ প্রার্থী খুব কাছাকাছি ভাবে তার ভোটারদের টাচে থাকে। আর ওই প্রার্থীকে নির্বাচিত করার জন্য তার সমর্থকরা বেশ এত বেশি তৎপর থাকে, যেটা জাতীয় নির্বাচন অতটা নয়। জাতীয় নির্বাচন একটা বিশাল কনস্টিটিউয়েন্সিতে একজন প্রার্থী, আর এখানে উপজেলায় ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ কম্পিটিশনটা খুব বড় ধরনের হয় এবং প্রত্যেকেই মনে করে যে তাদের আত্মসম্মানের প্রশ্ন। এমপি সাহেব দূরের মানুষ, কিন্তু উপজেলা চেয়ারম্যান সাহেব নিচের। এই জন্য স্থানীয় নির্বাচনে উত্তেজনাটা খুব বেশি ছড়ায়। সেই জন্য এইখানে যতটা উত্তেজনা আছে, আমার মনে হয় জাতীয় নির্বাচনে এই উত্তেজনাটা, ব্যক্তিগত আকর্ষণ, ব্যক্তিগত আগ্রহ, ব্যক্তিগত সিরিয়াসনেসটা কম থাকে, ফলে জাতীয় নির্বাচনে অতটা থাকে না। আমার মানে জাতীয় নির্বাচন পরিচালনা করা স্থানীয় নির্বাচনের চেয়ে সহজ বলছেন? আমার ব্যক্তিগত ধারণা যে কর্মী পর্যায়ের যে উত্তাপ, প্রতিদ্বন্দ্বিতা, কখনো কখনো মারমুখী অবস্থা, এই জায়গাটা জাতীয় নির্বাচনে অতটা। আমি আরেকটি প্রসঙ্গ আপনার কাছ থেকে জানতে চাই, জেনে কাজী সিরাজের কাছে যাব, যে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের অনেক নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে কথা বলেছেন যে বর্তমানে প্রযুক্তির এই যুগে টেলিভিশন, ক্যামেরা, পত্রিকার ক্যামেরা, এই সব কিছুর মধ্যে কোনো রকম কারচুপি বা প্রভাব বিস্তার করা সম্ভব নয়। আজকের নির্বাচনের প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা যে তথ্যের অবাধ প্রবাহের এই যুগে কারচুপি বলতে একসময় যেটাকে আমরা বুঝতাম যে রাতারাতি ভোট বাক্স পরিবর্তন করা, গণনার মধ্য দিয়ে পরিবর্তন করা, অন্ধকারে বাতি নিভে গেছে, থানা সদরে নিয়ে গুনতে হবে, মাঝখানে ব্যালট বাক্স পরিবর্তন করা, সেই অবস্থাটা এখন নেই।
ইলেকট্রনিক মিডিয়া যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি নির্বাচন কমিশন বা সরকার বিবেচনায় নিচ্ছে? আপনি যে জিনিসটাকে লক্ষ্য করে দেখবেন যে কতটি নির্বাচন হয়েছে, তার ভিতরে কয়টি জায়গায় ঘটনা ঘটেছে। খোদ ঢাকা শহরে দিনে দুপুরে মানুষ খুন হয়ে যায় না, সকলের নিরাপত্তাকে নিশ্চিত করে যে গভর্নমেন্টে থাকুক দিতে পারে। 100% ফেয়ারনেস কোনোভাবেই আমাদের দেওয়ার মতো অবস্থা এখনো ডেভেলপ করেনি, আমি যেটা মনে করি। কাজী সিরাজ, আপনার কাছে যদি আসি, এই জায়গাটি দিয়ে যদি শুরু করতে চাই, সরকারের পক্ষ থেকে একটি কথা সবসময় বলা হয়েছে যে বর্তমান যুগে, মিডিয়ার এই যুগে কোনো রকম কারচুপি বা প্রভাব বিস্তার করা সম্ভব নয়। এখন কারচুপি বা প্রভাব বিস্তার করার সংবাদগুলো তো টেলিভিশনে পত্রিকাতে আসছে, এর প্রেক্ষিতে কি প্রমাণ হচ্ছে? সম্ভব কি সম্ভব না, বা সরকার বা নির্বাচন কমিশন এই সংবাদগুলোকে বিবেচনায় নিচ্ছে কিনা, আপনার কি বলবেন? কতগুলো সংবাদ মিডিয়া এসছে, আমাদেরকে মিডিয়ার কথা বলা হয়, মিডিয়ার তথ্য প্রবাহের এই আধুনিক এই যুগে সম্ভব নয়, আমার মনে হয় কথাটা ঠিক নয়। বাংলাদেশের কতগুলো নির্বাচনী এলাকায়, কতগুলো নির্বাচনী কেন্দ্রে একসঙ্গে ভোট হয়, কয়টা টেলিভিশন সেন্টার আছে, কয়টা ক্যামেরা যায়, কজন সাংবাদিক, কজন রিপোর্টার এই সবগুলো কেন্দ্র কভার করতে পারে। আমার মনে হয় 5 নির্বাচন পর্যবেক্ষণ করে 2টা থানা করেছেন, 2টা উপজেলা করেছেন, এরকমই করতে পারে। অর্থাৎ আমার মনে হয় মিডিয়ার পক্ষে একেবারে দেশি বিদেশি সবাই মিলেও যদি চেষ্টা করে পর্যবেক্ষণ 10%-এর উপরে পর্যবেক্ষণ করা যায় না, বাকি 90% দর্শক মানে দেখাশোনার বাইরে থেকে যায়, এক। আর 2 নাম্বার, আমি বিনয়ের সঙ্গে বলবো, রেজাউল করিম ভাই যে কথাটা বললেন, এখনো সম্ভব যার যেখানে প্রভাব আছে বাতি নিভিয়ে দিয়ে ব্যালট বাক্স অন্য জায়গায় নেওয়া হয়, ব্যালট বাক্স সরেই ফেলা যায়। এখনো যার যেখানে প্রভাব আছে অন্য এজেন্টদের ঘাট ধরে বের করে, এখনো হচ্ছে, এবারই তো অভিযোগ আছে দ্বিতীয় দফা নির্বাচনে যার যেখানে শক্তি আছে সেখানে ঘাট ধরে অন্য এজেন্টকে বের করে সিল মারে, মহিলা পোলিং বুথে পুরুষরা সিল মারছে, এরকম মিডিয়া ছাপা হয়েছে, এগুলো হয়। তো এগুলো মূলত হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের এই দায়িত্বগুলো, এগুলো হচ্ছে তাদের ভুল, ব্যর্থতা অথবা পক্ষপাতিত্বের কারণে। এবং এই নির্বাচন কমিশন সম্পর্কে এখন দলীয় সরকার, দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে গেলে এর চাইতে ভালো কিছু প্রত্যাশা করা যাবে না। আমরা সবাই জানি বর্তমান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন, তিনি জনতার মঞ্চের লোক ছিলেন, এবং এই নির্বাচন কমিশন যাদের দিয়ে গঠন করা হয়েছে এদের সবাইকে আমি কারো নাম উল্লেখ করতে চাই না, মোটামুটি বাংলাদেশ যারা সচেতন, জানেন, শোনেন, সবাই জানেন। তো এইটা এই নির্বাচন কমিশনকে আমার মনে হয় দলবাজ নির্বাচন কমিশন বলা যাবে। এই দলবাজ নির্বাচন কমিশন এবং দলীয় সরকারের অধীনে যে কোনো ধরনের নির্বাচনই এরকম হবে। এটা যদি বিএনপি করে, বিএনপি যদি এরকম একটা দলবাজ নির্বাচন কমিশন বানায় এবং তাদের অধীনে নির্বাচন একই রকম হবে। কাজে নির্বাচন কমিশনটাকে আসলে আমরা আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন উদাহরণ, এটা তো দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচন চলছে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনটিতে কি নির্বাচন কমিশন সফল হয়েছিল? আমার মনে হয় প্রথম দফায় নির্বাচন কমিশন চেষ্টা করেছে যে তাদের সম্পর্কে যে অভিযোগগুলো আছে, যে দুর্নামগুলো আছে, যেগুলো বোঝানো যায় কিনা। কিন্তু প্রথম দফা নির্বাচন আমার যেটা ব্যক্তিগত ধারণা, সরকার সচেতন হয়ে গেছে, কারণ সরকার এখানে ইজ্জতের লড়াই। এই নির্বাচনের ফলাফলের উপরে আমাদের গত নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি, এগুলো প্রশ্ন এসে যাবে। যে নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় এবং অংশগ্রহণমূলক নির্বাচনে মানে আসন সংখ্যা যদি 70-30 হয়ে যায় বিরোধী দল এবং সরকারের, তাইলে তখন প্রশ্ন এসে যাবে ওই নির্বাচনটা ঠিক হয়নি, আবার একটা নির্বাচন। আপনি কিছু বলছিলেন? এর সাথে অনেক ব্যাপারে আমার একমত, কিন্তু আপনি ওই প্রথম দফা নির্বাচনের পরে রুহুল কবির রিজভী সাহেব যে আমি মনে হয় তাই করে আজকে কে প্রেস ব্রিফিং করছে আমি জানি না, আজকে রুহুল কবির রিজভী যেটা মিলে দেখেন একই বক্তব্য, এক করে চুল পুরো মানে সেদিক হবে না। আরেকটা যেটা বলছেন ক্যামেরা, কয়টা টিভির ক্যামেরা আছে, লক্ষ লক্ষ ক্যামেরা, এখন প্রত্যেকে যতটা মোবাইল আছে বাংলাদেশে অতটা ক্যামেরা আছে। এখন ওই দিন মানে আমি মনে করি না যে কোনো ঘটনা ঘটলে ছবি উঠে রাখা যায় এবং সাথে সাথে এটাকে ফেসবুকে দিয়ে দেওয়া যায়, টিভি সেন্টারে পাঠিয়ে দেওয়া যায়, ওই দিন আর নাই এরকম করার। এখন প্রশ্ন আসছে এখানে যে ধরেন ছবি তুলে রাখা গেল, হ্যাঁ পাঠিয়ে দেওয়া যায়, আপনার কাছে ফেসবুকে লেখা গেল, পত্রিকায় লেখা গেল, টেলিভিশনে দেখা গেল। এখন দেখা যাওয়ার পরবর্তীতে রেজাল্টটা কি, সেটা তো আমি সৈয়দ রিয়াজুল হাসানের ওই বক্তব্য ধরে আমি বলছি যে 2008 সালের নির্বাচনটি আমরা সবাই মেনে নিয়েছিলাম, এই নির্বাচনটিও আমরা সবাই মেনে নিব। আর 2008 সালের নির্দলীয় নিরপেক্ষ যে নির্বাচন পরে যে বক্তব্যগুলো যারা হেরে গেছিল, ওইটার সঙ্গে আমি একমত আপনার সঙ্গে, আমি বলছি এইটাও আমরা মেনে নিব, আর এই বক্তব্যগুলো বরাবরই আসে নির্বাচনের আগে। ওই পর্যায়ে আপনার সাথে, আপনার কাছ থেকে আমার যেটা জানার সেটি যে
ছবি তোলা হলো, পত্রিকায় লেখা হলো, টেলিভিশনে দেখানো হলো, ইউটিউবে দেয়া হলো, ফেসবুকে লেখা হলো, এখন সবই করা হলো, এখন করার প্রেক্ষিতে রেজাল্টটা কি, এর থেকে পাওয়া গেল কি? ভোট কারচুপি হয়েছে বা কেন্দ্র দখল করা হয়েছে, ছবি তোলা গেল, সেগুলো আইনগতভাবে যা করার তাই আমি বরং আজকে যারা ইয়াং যারা ভোটাররা, আমি মানে এটা জিয়াউল হাসানের সাথে বলি, যত অভিযোগ থাকবে শেষ পর্যন্ত নির্বাচনটি সবাই মেনে নিবে। কারণ এখন রেজাল্ট যখন দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে, আপনি আপনার হিসাব মতে দেখবেন যে আমার হিসাব নয়, এটা নির্বাচন কমিশনের হিসাব, কালকে দেখবেন যে ওর অত কথা আসবে না সেগুলো। আমি প্রত্যেকদিন নির্বাচনটা এটাই শুনি। আমি যেটা বরং আমাদের তরুণ বন্ধুরা যেখানটা কথা বলছিল, হয় তাদেরকে তারা নিজেরাই উপলব্ধি করছে যে উপজেলার চেয়ারম্যান এবং আমাদের এটা প্রাক্তন সাংসদ এখানে আছেন, সংসদ সদস্য মন্ত্রীদের মধ্যে দ্বন্দ্বের কথাটাই আসছে, আমরা এই দ্বন্দ্বের বিষয়গুলো নিয়ে আসবো, অথবা তাদেরকে প্রশ্নই করা হয়েছে এইভাবে যে এই টিভি থেকে। তো সেখানটাই আমি সবসময় বলি যে আমাদের অনেকেরই এরকম ধারণা যে উপজেলার চেয়ারম্যানরা হচ্ছে আমাদের একেবারে আপন ভাই, আর এমপি সাহেবরা আমাদের সৎ ভাই। দুই গ্রুপই, এরাও কিন্তু নির্বাচিত। আমাদের তারাও নির্বাচিত, কিন্তু কাজ সুনির্দিষ্ট, সংবিধান অনুযায়ী কাজ তো আলাদা, সুনির্দিষ্ট। কিন্তু ওই ইলেকশন যখন করতে যায় মাহমুদুদ্দিন খোকন সাহেব, ওনাকে প্রতিশ্রুতি দিতে হয় এই উন্নয়নটা, সেটা তো আলাদা বিষয়, সেটা থাকলো। জি, এখন উন্নয়ন এগুলো আমাদের এখানে অত সহজে ডিমার্কেশন করা যাবে না। আমি ঠিক আছে, এটা যদি আপনি আলাদা করতে চান, তারপর আমি বলবো যে এর সমন্বয়হীনতা তো অবশ্যই আছে, মন্ত্রীদের এমপিদের সাথে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্বের ব্যাপারটা আছে, কিন্তু তারপরেও আমি জানি না এরকম রিসার্চ যেগুলো হচ্ছে তাতে দেখা গেছে নট মোর দেন 10%। জি, আমি আপনার আবার আসবো। আমি একটু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলুন আপনার এই আলোচনার প্রেক্ষিতে। টেলিভিশন ক্যামেরা, মোবাইলের ক্যামেরা তো থাকার পরও এটা সম্ভবপর না, সরকার দল থেকে প্রায় বলা হয় সম্ভব নয়, সরকারের পক্ষ থেকে বলা হয় সম্ভব নয়, কারচুপি সম্ভবপর নয়। জি, আমি প্রথম প্রশ্ন বলতে চাই যে যার উপজেলা পর্যায়ে হয়তো প্রত্যেকটা টেলিভিশন কোনার হয়তো একজন করে তাদের প্রতিনিধি থাকে, এতে গিয়ে তো কেন্দ্র হলো 80টা 100টা, এটা সম্ভবপর না আসলে। এক, দুই হলো যে আমার যে নির্বাচনী আজকে যেটা বললাম সেটা আমার চাটখালি নির্বাচনী এলাকায়, ওখানে আপনার টেলিভিশনে আছে আমার কাছে, টেলিভিশন গিয়ে ভোট কীভাবে ভোট নিতেছে, অস্ত্রধারীদের ফটো আছে, তারপর 3টা ভোট কেন্দ্র, যেটা বললাম যে আমরা সকাল থেকে প্রটেস্ট করতেছি সেগুলো বলা আছে। একটা ভোট কেন্দ্রে নাম কি সোনার জায়গা, 600 ব্যালট পেপার নেই, আরটা জীবনগর 300 ব্যালট পেপার ছিল না, আরটা হলো যে পাঠানখোলা 200 ব্যালট পেপার ছিল না, কিন্তু এটা রেকর্ডে আছে, কি আপনার অফিসার জানে, তারপর কি হয় বন্ধ হয়েছে, নির্বাচন বন্ধ হয়েছে, উচিত ছিল আইন অনুযায়ী নির্বাচন বন্ধ করে দেওয়া, ভোট কেন্দ্র বন্ধ দেওয়া। এবং আপনার এই যে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টারি আছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তুলেছ, নির্বাচন আমি দেবো, তাহলে বন্ধ করবে, নির্বাচন বাতিল করবে, মোটা বাতিল করবে না, বক্তৃতা দিবে। কিন্তু ডক্টর মিজানুর রহমান যে কথাটি বলছেন যে প্রথম ধাপের নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছেন অনেকগুলো আসনে, তখনও যা বলেছিলেন এখনকার কথাও একই রকম, এখন তো আর আপনারা একই রকমের কথা বলছেন, একই ধরনের না, এখন বরং তার বেশি হয়েছে, আরো বেশি অভিযোগ আছে আমাদের। সে সময় অভিযোগ ছিল এবং আরো এবারকার দ্বিতীয় দলের নির্বাচনটা হলো আরো বেশি খামখালিপূর্ণ হয়েছে, আরো বেশি অ্যাগ্রেসিভ হতে, প্রশাসন থেকে আরো বেশি প্রভাব বিস্তার করেছে। এখন কি ভিন্ন কথা বলবো নাকি, একই কথাই তো বলবো, বরং আরো কিন্তু ফলাফলে তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে ফলাফল তো কিছু না। ফলাফল আমাদের যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি শুধু নোয়াখালীর কথা বলছি, আপনার একটা তো নিয়ে গেলে বললাম, আমার নোয়াখালী সদরের মধ্যে 11টা নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে, ভোট লুটপাট করে নিয়ে গেছে, নির্বাচন কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে, ওইটা 2টা, আপনার ফেনীতে বন্ধ করে 2টা, ওর 4টা সব বন্ধ, নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে। এবং কতক্ষণ না সেন্টারের মধ্যে আপনার তারা প্রত্যাহার করে নিয়েছে, বিকজ প্রশাসন 5 জানুয়ারি নির্বাচন করেছে, ওই আপনার ভোট ছাড়া জনপ্রতিনিধি বানিয়েছে, ওই প্রশাসনই তো আছে, ওই ডিসি সাহেব আছে, ওই ডিসি এখন রিটার্নিং অফিসার, ওই টিএনএ রিটার্নিং অফিসার, ওরাই কিন্তু ভোটগণনা করছে। এখন তারা পারতেছে না, যেখানে জনগণের বেশি চাপ, পারতেছে না। কিন্তু অস্ত্রধারীরা, সরকারি দলের অস্ত্রধারীরা, যেটা আমার এলাকায় হয়েছে, জি আপনি বলেছেন, এটা আপনাকে কি করবে জনগণ? আমরা একটু মঞ্জুল হোসেন খান আপনার কাছে আসতে চাই। এই সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করে কথা আছে, এই কথা সে কথা দাও দেখি একটু পান পাতা। তা এখন আমাদের এখানে নির্বাচনে যদি আমি জিতি তাহলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, নির্বাচনে হেরে গেলে আমরা বলবো যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি, ভোট ডাকাতি হয়েছে, কারচুপি হয়েছে বা সূক্ষ্ম কারচুপি হয়েছে। সমস্ত নির্বাচনগুলি দেখেন, সমস্ত নির্বাচন নিয়ে কম বেশি এই কথা। এমনকি সাম্প্রতিককালে যে তত্ত্বাবধায়ক সরকারের
অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সম্পর্কে একই ধরনের কথা আছে। আপনি শেখ একই হাসিনা ধরনের কথা আছে, স্বীকার করা বা অস্বীকার করা, অভিযোগ করা, কিন্তু সামগ্রিকভাবে তো আবার বোঝা যায় যে কোন নির্বাচনটি কেমন সেটা তো হলো। সেটা আমার অ্যাসেসমেন্ট হ্যাঁ, বা সেটাই অন্য জানতে মানুষের চাই। সেই অ্যাসেসমেন্ট, assessment এবং গুলো সেটা জানতে চাই। সম্পর্কে আপনার শেখ হাসিনার সাথে হিলারি ক্লিনটনের যে কনভারসেশন, সেই কনভারসেশন যদি আপনি পড়েন, সেই রেকর্ডিং যদি শোনেন, আরো অবাক হয়ে যাবেন যে এটার মধ্যে কত রকম ঘটনা ঘটেছে। আমাদের এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বিভিন্ন দলগুলি যুদ্ধ করছে, লড়াই করছে, এগুলো তো প্রক্সি ওয়ার দিচ্ছে অন্যদের পক্ষে হয়ে। সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আমাদের এখানে বাংলাদেশপন্থীর খুব অভাব হয়ে গেছে। মস্কোপন্থী আছে, পিকিংপন্থী আছে, ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, মার্কিনপন্থী আছে। আরেকটা যেটা বলছেন আপনারা যে এখন ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে কিছু হবে না। ঠিক আছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তো ইলেকট্রনিক মিডিয়া থাকবে তো, সবই থাকবে তো। তখন কি আওয়ামী লীগ বলবে যে বিএনপির অধীনে নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে বা হয়ে গেলে সুষ্ঠু হবে? এটা কল্পনা করতে পারেন? এরকম যদি হয়, এরকম যদি বোধোদয় হয়, তো একটা বিরাট ব্যাপার আর কি। সেটা তো কোনোদিনই হবে না। আর ইলেকট্রনিক মিডিয়াতে হইলে হয় না, সেটা তো আপনার আমেরিকাতে প্রমাণ। আমেরিকাতে ভোটে আপনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে করা হয়েছে। ফক্স টেলিভিশনে এসে ঝট করে নিউজ দিয়ে দেওয়া হলো যে জিতে গেছে, এবং সেখানে পরবর্তীকালে দেখা গেছে ভোটে, হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা জাপানে, আমরা তো ভাবতাম যে কম্পিউটারে সমস্ত হিসাব টিসাব রাখলে চুরি হবে কিসে, তো ওখানে কিভাবে চুরি হয়েছে আপনারা দেখেন। কতবার কতজন প্রধানমন্ত্রী মন্ত্রী পদত্যাগ করলো দুর্নীতির অভিযোগে। আমাদের এখানে বাংলাদেশে বিগত যে নির্বাচনগুলোর কথা আপনি বললেন, সামগ্রিকভাবে দল অভিযোগ করা হলেও এক ধরনের গ্রহণযোগ্যতা তো সাধারণ জনমানুষে, মিডিয়ায় বা রাজনীতিবিদদের কাছে তৈরি হয়েছিল। সেইখান থেকে কি আমরা পর্যায়ক্রমে সামনে এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমাদের তো মানে অনেক সময় পিছাচ্ছি, অনেক সময় এগুচ্ছে। যেমন আমি বলবো যে এই নির্বাচনে কিছু এগিয়েছি তো, এটা তো একটা পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে, মানে 5 জানুয়ারির তুলনায়। হ্যাঁ, 5 জানুয়ারির তুলনায় এগিয়েছি। 5 জানুয়ারিতে আমরা পিছিয়ে গেছিলাম, কিন্তু আমাদের সমস্যাটাকে কিন্তু শুধু এইভাবে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করলো না করলো সেটার ভিত্তিতে হবে না। এমনকি 73-এর নির্বাচনে তো ভোট ডাকাতি হয়েছে, সেখানে খন্দকার মোস্তাক হেরে গেছিল। সেই খন্দকার মোস্তাককে কিভাবে জেতানো হয়েছে, কোন ড্রাইভারটাকে পাঠানো হয়েছে, সে এখন জেলে, আওয়ামী লীগ আমলে চলে গেছে, এবং কি হয়েছে সবই তো আমরা জানি। এই যে কালচারটা, এটা খুবই ডেঞ্জারাস। এবং এটার ফলে হয়টা কি, হয়টা হচ্ছে যে মানুষের জনমতটা আমি বিবেচনা করতে পারি না। আমি আজকে সরকার, আওয়ামী লীগ সরকার, আমি মনে করছি সমস্ত মানুষ আমার পক্ষে আছে। আমি যখন বুঝবো যে না, মানুষ আমার পক্ষে নয়, অনেকে আমার বিরুদ্ধে যাচ্ছে, আজকে বিএনপি জিতে যাচ্ছে, অন্যরা জিতে যাচ্ছে, তখন আমি কিন্তু সংশোধন করার চেষ্টা করবো মানুষকে পক্ষে আনার জন্য। কিন্তু মানুষকে পক্ষে আনার জন্য নিজেকে সংশোধন না করে আমি যদি জোর করে আমি জিততে চাই, ক্ষমতায় থাকতে চাই, সেটার পরিণতি আলটিমেটলি সেরকম কি ঘটছে বলে মনে হচ্ছে? তা তো অবশ্যই, অবশ্যই। এই জায়গাটাই তো সমস্যা। আজকে তো আজকে আওয়ামী লীগের অনেক নেতারাও পত্রপত্রিকায় লিখেছেন আর্টিকেল, বিভিন্ন পত্রপত্রিকায় আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বিভিন্ন পত্রিকায়। সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে যাওয়ার পর তারা কিন্তু দিয়েছে কি কারণে আওয়ামী লীগের এই বিচ্ছিন্নতাগুলি হলো। সেই বিচ্ছিন্নতা দূর করার জন্য তো আওয়ামী লীগকে পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি যেগুলি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে মন্ত্রীদের বিরুদ্ধে এখন দুদক মুভ করছে, সেটা তো মানে সেটা রিয়েলি লোক দেখানো যাতে না হয়, সেটা সিরিয়াস যাতে হয়। কিন্তু দুদকের চেয়ারম্যান আজকে যে কথা বললো, আমি তো অবাক হয়ে গেলাম। কোন কথার মধ্যে কি আমকুরাতে ঘি, সে বললো যে শুধু কি এই সরকার নাকি, সব সরকারই তো, সব সরকারি দুর্নীতি ছিল, সবগুলি আমরা দেখব। এটা তো কোনো রিলেভেন্ট কথা নয়। উনি বলবেন যে দুর্নীতির যে অভিযোগ যেটাই ধরা হচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, এই সরকার হোক অন্য সরকার হোক। কিন্তু উনি মনে হয় রাগ করেছেন যে শুধু এই সরকারের মন্ত্রীদের কথা কেন বলা হচ্ছে। এই জায়গাগুলি হচ্ছে সমস্যা। আর এই সমস্যার কোনোদিনই সমাধান করতে পারবেন না আপনি, কারণ ক্ষমতাটা হয়ে গেছে আজকে অর্থ বিত্ত অর্জনের একটা মূল জায়গা। সেখানে আপনি দেখেন এই যে দুর্নীতির অভিযোগ হয়, কোনোদিন কোন দুর্নীতির বিরুদ্ধে, কোন রাজনীতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত কোন। এই জায়গা কিন্তু একেবারে সবাই এক ধরনের ঐক্যমত। সেই অ্যাকশনগুলি আপনি যদি না নিতে পারেন, তাহলে যেন তেন উপকরণে ক্ষমতায় যাওয়ার যে একটা চেষ্টা, এটাকে আপনি রুখতে পারবেন না। আমি যদি আবার ডক্টর রিয়াজুল হাসান আপনার কাছে আসতে চাই, এই যে নির্বাচন তো আসলে নির্বাচন কমিশন করে,
তো কথা বলতে গেলে সরকারের প্রসঙ্গ চলে আসে, বলা হয় যে বাংলাদেশের সরকারগুলো যা চায় নির্বাচন কমিশনও তাই করে। বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে, বিশেষ করে বিগত নির্বাচন কমিশনের তুলনায় বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে এই অভিযোগটি খুব প্রবল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে যে সরকারের নির্বাচন কমিশন সরকারের পুতুল, তাদের পদত্যাগ চাই। পর্যবেক্ষক হিসেবে আপনারা বর্তমান নির্বাচন কমিশনকে কিভাবে দেখছেন? দেখুন, আসলে যে নির্বাচন কমিশন এই 5 জানুয়ারি যে নির্বাচনটি সম্পন্ন করেছে, তারা বলেছে সাংবিধানিক বাধ্যবাধকতার তাদের দায়িত্ব, নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, তারা এটা করেছে। স্বাভাবিকভাবেই বিএনপি তার রাজনীতির দিক থেকে এই নির্বাচনে যে অংশগ্রহণ করে। আমরা আসলে আপনাদের পর্যবেক্ষণটা জানতে চাই। বিএনপির বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, এটা কিন্তু আমরা জেনেছি, শুনেছি। আপনাদের নির্বাচন জানিপপের পর্যবেক্ষণ কি? নির্বাচন কমিশন যখন আমরা বললাম যে আমরা এই নির্বাচন পর্যবেক্ষণ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এই 5 জানুয়ারির কথা বলছি, হ্যাঁ বলছি, তখন তারা আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাদের নিরাপত্তার কথা আপনারা বলবেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার যে মাঠ পর্যায়ে যে সমস্ত যারা এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসার, এই যে প্রায় লক্ষ লক্ষ আছে, তাদের নিরাপত্তার কথাটা আপনারা চিন্তা করেন। তাকেও তো আপনাদের মধ্যেই তাদেরকে তো আমাকে নিরাপত্তা দিতে হচ্ছে। সুতরাং সেই দিকটা বিবেচনা করে আপনারা যদি দয়া করে নির্বাচন পর্যবেক্ষণ করেন, তাহলে আমরা সন্তুষ্ট হব। বিষয়টা দেখেন, তার উপরে দায়িত্ব হচ্ছে নির্বাচন, সাংবিধানিকভাবে নির্বাচন করা। সেখানে তার দায়িত্ব হচ্ছে তার যে ম্যান পাওয়ার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা তার একটা দায়িত্ব। সেখানে আমাদের পর্যবেক্ষকদের দায়িত্বের যখন প্রসঙ্গ আসলো, তখন তিনি আমাদের এই কথাটা বললেন। বিষয়টা হচ্ছে কি, আসলে আমরা যেটা বলি যে রেগুলেটরি বডি, যেটা মঞ্জুরুল হাসান খান যথার্থই বলেছেন যে এই সমস্ত বডিগুলি রেগুলেটরি, নির্বাচন কমিশন এক ধরনের রেগুলেটরি বডি। আপনার কাছে কি মনে হচ্ছে, বা যে কথাটি নির্বাচন কমিশন সম্পর্কে বলা হচ্ছে যে সরকারের আজ্ঞাবহ, আপনারা কি মনে করছেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী চলছে, অথবা তারা স্বাধীনভাবে চলছে? আপনাদের পর্যবেক্ষণ কি বলে? তারা স্বাধীনভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা তো আর ভেতরের কোনো কিছু জানি না যে তারা এই কথাটা শুনছে। তারা অফিসিয়ালি যে কথাগুলি বলছে, তাতে তো আমরা তাদের মধ্যে কোনো সরকারের কোনো নির্দেশনা আমরা খুঁজে পাচ্ছি না। অফিসিয়ালি, আনঅফিসিয়ালি এটা তো গোয়েন্দাদের বিষয়, এটা জানার বিষয় না। আবার আসবো হয়তো আপনার কাছে। কাজী সিরাজ, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা আর কত বলবো, নির্বাচন কমিশনের ভূমিকাটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তার ক্ষমতা বাড়ানোর জন্য, ক্ষমতা প্রয়োগ করার জন্য ইচ্ছা থাকতে হবে, চাইতে হবে। এখন আমরা লক্ষ্য করেছি এই নির্বাচন কমিশন, এরা না, এর আগে যারা ছিলেন তারা লড়াই টড়াই করে কিছু ক্ষমতা, মানে এর আগে যারা ছিল, তার আগে যারা ছিল তারা আবার এক ধরনের হাস্যকর নির্বাচন কমিশন সেটাও করেছে। তারপরও কিছু ক্ষমতা তারা অর্জন করেছিল, আর এই নির্বাচন কমিশন সেটা বর্জন করেছে যে না, এত ক্ষমতা আমাদের দরকার নেই, আমরা এত ক্ষমতা মুখ করতে চাই না। তো ফলে এই নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে এগুলো হাস্যকর। তো আপনার দুর্বৃত্তের চাইতে আপনার ল এনফোর্সিং এজেন্সির লোক কম থাকবে, আপনি তো জানেন এগুলো হতে পারে। ভাগ ভাগ করে নির্বাচন করছেন তো যাতে এগুলো মোকাবিলা করা যায়, নাহলে তো একসঙ্গে করা না করার পেছনে এটাও একটা কারণ, যাতে এই যেহেতু পার্টিসিপেটরি ইলেকশন হবে, সেখানে দুই পক্ষ ইজ্জতের লড়াই করবে, ঝামেলা হতে পারে, সেই ঝামেলাগুলো যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে মোকাবিলা করা যায়, সেই জন্য তো 6 কিস্তিতে 6 ধাপে এটা করা হচ্ছে। সেই ব্যবস্থাটা নেওয়া হলো কেন, আর এটা হলো না কেন? আর এটা তো এই নির্বাচন কমিশন প্রথম নির্বাচন এটা করছেন না, এর আগেও তো নির্বাচন করেছেন, তারা জানেন এটা হবে, এটা হতে পারে। সে প্রস্তুতি না রাখার কারণটা হচ্ছে, আমার মনে হয় তারা নীরবতা পালন করেছেন, মৌনতা পালন করেছেন, যে এটা হলে হোক। বিএনপির যে অভিযোগ নির্বাচন কমিশন বিষয়ে, রুহুল কবির রিজভী যে অভিযোগটি করেছেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী চলছে, সরকারের পুতুল, তাদের পদত্যাগ চাই, এটি কি বিএনপি নির্বাচনের ফলাফল একটু খারাপ হয়ে গেল দেখে করছে, নাকি কেন করছে, এটা আপনার কাছে কি মনে হয়? না, এটা আমি যেটা বলি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগেও বিএনপি যখন ক্ষমতা ছিল, নির্বাচন পদত্যাগ আওয়ামী লীগ চেয়েছে। এখন এটা হচ্ছে রাজনীতির কালচার হয়ে গেছে আমাদের এখানে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার, যে আমরা যদি ক্ষমতা যাই, নির্বাচন কমিশন জনগণের চাহিদা অনুযায়ী শক্তিশালী নির্বাচন কমিশন হবে এবং ক্ষমতাশালী কমিশন হবে, আমরা হস্তক্ষেপ করবো না, এই প্রতিশ্রুতি কিন্তু কেউ দেবে না, কেউ দিচ্ছেন না। সেরকম একটা ইন্ডিয়া সেশনের মতো একজন চিফ নির্বাচন কমিশনার নিয়োগ করাও, কিছুদিন আগে যে নির্বাচন কমিশন ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন,
একটা প্রদেশে হিমাচল প্রদেশের নির্বাচন তারিখ ইলেকশন কমিশন, কিন্তু আমাদের এখানেও তো এই নির্বাচনের আগের যে নির্বাচন কমিশন একটি দুটি ঘটনা ছাড়া তো মোটামুটি ভাবে এক ধরনের গ্রহণযোগ্যতার অর্জন করেই কাজ করেছে। গ্রহণযোগ্যতা এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো, এই যে অনেকে বিভিন্ন সময় বলেন যে আওয়ামী লীগের আমলে এতগুলো উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, বিরোধী দল জিতেছে, নিরপেক্ষ হলে কেমন করলো। একইভাবে বিএনপি শাসন আমলে মির্জা আব্বাস এখানে হারে, বা চিটংয়ে নাসির উদ্দিন ছিল তারেক রহমান সাহেবের অত্যন্ত প্রিয় আপন মানুষ, প্রায় এক সপ্তাহ চিটং ছিলেন, চষে বেরিয়েছেন গোটা চিটং। নাসির উদ্দিন মেয়র মহিউদ্দিনের কাছে হারে, আর সেই উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের অধিকাংশ টাকা বিএনপি হেরেছিল। তাই বলে তো ওই নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করতে চাইনি। তো কাজে এগুলো বলে আর ওই যে গ্রহণ করে ফেলবে, আমার মনে হয় এইবার এই উপজেলা নির্বাচনটাকে ঠিক ওভাবে নেওয়া ঠিক হবে না। কারণ এখানে শক্তির জনসমর্থন, আওয়ামী লীগ আগে বলেছে যে বিএনপি কিছু করতে পারে না, তাদের জনসমর্থন নেই বলে। কিন্তু যখনই বিএনপি জনসমর্থন প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে, করতে যাচ্ছে, এইটাকে যাতে চাপিয়ে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, সে চেষ্টা সরকার করলে ইতিমধ্যে কিন্তু প্রমাণ হয়ে গেছে আগামী নির্বাচনগুলো সবগুলো যদি সরকারি দল নিয়ে যায় যে কোনোভাবে হোক, তারপরেও কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে ভোটের রাজনীতিতে গেলে এখন ইনক্লুসিভ একটা ইলেকশন হলে বিএনপি এবং জামাত যে জোটটা আছে এরা ভালো করবে। তো এখানে সেই নির্বাচনটাকে কেন্দ্র করে এখন যেগুলো সরকারি তরফ থেকে নির্বাচন কমিশন যেগুলো করছে, আমার মনে হয় ঠিক করছে না। কাজে এই নির্বাচন নিয়ে যদি বাড়াবাড়ি হয়ে যায় পরবর্তীকালে আরো পরে, তাইলে এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে শান্ত অবস্থা গাঙ্গেয় বদ্বীপে এটা কখনো কোমল কখনো কঠোর হয়। এই নির্বাচনে যদি এর পরবর্তী আরো যে 4 ধাপ বাকি আছে, সেই 4 ধাপে যদি এর চাইতেও বেশি বাড়াবাড়ি হয়, তাহলে আমার মনে হয় এই উপজেলা নির্বাচনের 6 ধাপ 5 ধাপ শেষ করা যাবে না। কাজী সিরাজ যে কথা বললেন এবং নির্বাচন কমিশন নিয়ে যে জায়গাটা শুরু করেছিলাম সমাজের রেজাল্ট করে, আমার কাছে যেটা মনে হয় যে মৌলিক যে কথাটা সেটা হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ যদি না দেওয়া যায়। আপনার কথা আমি দুঃখিত যে একটু বিরতি নিতে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, ওনার একটু কথা শুনে আমি আপনার কাছে আসবো। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি আছি, কিন্তু খুব খুব দুর্বল শুনতে পাচ্ছি। জি, আমি জোরে বলার চেষ্টা করছি, আপনার কথা আমরা পরিষ্কার করে শুনতে পাচ্ছি। আপনি বলেন, আজকের এই নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। বিএনপির পক্ষ থেকে বিস্তর অভিযোগ, সেই অভিযোগ সহ নির্বাচন কমিশন নানাভাবে অভিযুক্ত। স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখলেন আজকের এই নির্বাচনটি? আমরা আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আমার মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার সংযোগ পেলে আমরা ওনার কাছে আসবো। সমরেজল করি। আমি বলছিলাম যে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া যায়, রাজনীতির যদি সৃজনশীল পরিবর্তন না আসে, তাহলে ওই বাজেটের পূর্বে যে 2টা ব্যানার লেখা হয়, গণমুখী বাজেট অভিনন্দন আর গণবিরোধী বাজেট মানি না মানব না, এটা তো খুব ধারাবাহিক কথা। সিরাজ ভাই বলছেন, মঞ্জুল হাসান খানও বলছেন। বাস্তব জায়গাটা আসতে হবে, সবকিছুতে সন্দেহের তীর, সবকিছুকে বিতর্কের ভিতরে যদি আমরা এককভাবে ঢালাও ভাবে করি, তার পূর্বে রাজনীতিবিদদের রিয়েলাইজ করতে হবে আমরা কি 42 বছরের বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে বিএনপি, আওয়ামী লীগ কয়েক টার্ম রয়েছে, অন্যরা ক্ষমতা রয়েছে। রাজনীতির প্রক্রিয়ার পরিবর্তনের ইনস্টিটিউশনাল ফর্মে কন্ট্রিবিউশন কতটুকু রেখেছে? নির্বাচন কমিশন যেটা ভোটের রাজনীতি নিয়ন্ত্রণ করে, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কি করেছে? কোনো সাজেশনই কি করেছে? কোনো আন্ডারটেকিং কি করেছে? এখন আমি বলতে পারি নির্বাচন কমিশন দলবাজ, আবার সিটি কর্পোরেশনের নির্বাচনের পর টিম পাঠিয়ে বলে অভিনন্দন অভিনন্দন। এই যে স্ববিরোধী আত্মপ্রতারণা, এটা দ্বারা মানুষ কিন্তু হাসে। এটা হাসে তাদের উদ্দেশ্যে যারাই সকালে এক স্ট্যান্ড বিকালে এক স্ট্যান্ড, যেটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলা যায়, কখনো কখনো হিপোক্রেসি হয়ে যায়। আমি অভিনন্দন জানাবো, আবার বলবো সমালোচনা করছি। আর ধরুন যদি আজকে সবচেয়ে মানে তারা যদি 90% ভোটও বিএনপি পায়, তারপর বলে পাওয়ার কথা ছিল তো 100%, ফেয়ার হলে 100%ই পাইতাম। মানে কিছু কিছু জায়গায় মিনিমাম ছাড় দেওয়ার জায়গাটা আমরা ডেভেলপ করতে পারিনি। সিরাজ ভাই যেটা বলছেন যে আমি বলছি, একটি তো বিরোধী দলের অভিযোগ, আরেকটি তো মিডিয়ার এক ধরনের প্রতিফলন। আপনার সেই মিডিয়ার প্রতিফলনটাকে আপনাকে হিসাব করতে হবে। বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সভ্য আধুনিক দেশের জায়গা না, এটাকে আমার জননী জন্মভূমির প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, সে জায়গায় আমরা কিন্তু রাখিনি।
সেই বাংলাদেশে কতটি নির্বাচন হয়েছে, সেটা সেই অনুযায়ী বিবেচনা করতে কয়টা হবে। ইনসিডেন্ট হয়েছে, আপনি যদি সেটার কম্পারেটিভ স্টাডি করেন তাহলে ভালোর সংখ্যাই বেশি। সিরাজ ভাই একটা কথা বলছেন যে এটা প্রমাণিত যে বিএনপি জামাত জোট যদি ভোটের রাজনীতিতে আসে তারা নির্বাচিত হবে, এটা এখন প্রমাণিত, সত্যর যে জায়গাটা বলেছেন। এটা কোন মাইক্রোস্কোপিক হইতে সিরাজ ভাইয়ের প্রতি আমার খুবই শ্রদ্ধা রেখে বলছি, তিনি দেখেছেন তা জানি না। যখনই নির্বাচনের একটা ধারাবাহিকতা আসে তখন কিন্তু নির্বাচনী ক্ষেত্রটা রচিত হয়। আমার তো যেমন আওয়ামী লীগের একজন নেতার একটা আর্টিকেল দেখলাম, তিনি বলছেন যে উপজেলা প্রশাসনকে ঠুটো জগন্নাথে পরিণত না করে একে যদি শক্তিশালী করা হতো তাহলে উপজেলায় যারা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল তারাও আজকে ক্ষুব্ধ হয়ে কিন্তু মনে করছে যে এখানে থেকে লাভটা কি। অনেকের কিন্তু নাম কেওয়াস্তা সভাপতি হওয়ার আগ্রহ ছাড়া মৌলিক আগ্রহ নাই। ওই জায়গা বিএনপি কিন্তু মনে করছে যে আমি পপুলারিটি অন্তত দেখাবার জন্য সিরিয়াসনেস ডেভেলপ। জি জি, ডক্টর তোফায়েল আহমেদ, আপনি আমাদের সঙ্গে কি এখন আছেন? জি আছি। জি, আমার প্রশ্নটি ছিল যে আপনি এই নির্বাচনটিকে, আজকের এই নির্বাচনটিকে কিভাবে দেখলেন? অনেক অভিযোগ উঠেছে নির্বাচনটিকে নিয়ে। হ্যাঁ, এটা আজকে প্রথম দফায় যতটুকু আমরা আশাবাদী হচ্ছিলাম, দ্বিতীয় দফার নির্বাচনে সহিংসতা এবং বিভিন্ন রকম অসুবিধা গন্ডগোল এগুলো একটু বেড়ে গেছে। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক, আমরা পাচ্ছি না। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গণতন্ত্র তো আমরা মনে করি যে জনগণের সমর্থন বা রায় যাদের পক্ষে আছে তারা নির্বাচিত হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা ঠিক না আমি মনে করি। আপনার জনসমর্থন থাকলেও, জনগণের সমর্থন থাকলেও কিন্তু এই সমর্থনটা আপনার ধরে রাখার জন্য, আপনার মানে সমর্থনটা ভোট শেষ করে আদায় করার জন্য আপনার লাগবে শক্তি, লাগবে অর্থ লাগবে। আমাদের দেশে নির্বাচন মানে কি? নির্বাচন আমাদের এই গণ ডেমোক্রেসি আসলো কেন? যে মানে রক্ত ছাড়া, শক্তি ছাড়া যে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র। আমাদের দেশে থিওরিটিক্যালি কিন্তু আছে যে না, শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তন। আর প্র্যাকটিক্যালি হলো যে আপনার প্রত্যেকটা নির্বাচনে শক্তি প্রয়োগ হবে, প্রত্যেকটা নির্বাচনে রক্ত যাবে, মানুষ মারা যাবে, আহত হবে। আজকে দেখেন বলছে যে কটা নির্বাচন, আমি মনে করবো, আমার মনে হয় আজকে সর্বশেষ আরেকবার একটু ডক্টর তোফায়েল আহমেদের কথা শোনার চেষ্টা করে দেখি। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি শুনছেন আমাদের কথা? আমার মনে হয় এই সংযোগে সমস্যা আছে, আর চেষ্টা না করা ভালো হবে। আমার মনে হয় আজকের যে নির্বাচন হয়েছে, কে জিতেছে কে হেরেছে সেটা কথা না, 99% নির্বাচনী এলাকায় গন্ডগোল হয়েছে, প্রত্যেক জায়গাতেই 99%। আমি তো আমার এলাকার নির্বাচনে একটা হেরেছি, একটা জিতেছি, দুই জায়গাতে গন্ডগোল হয়েছে, দুই জায়গাতে মারামারি হয়েছে। এই গন্ডগোলের জন্য তো উভয় দলই দায়ী। শুনেন, সরকারের মূল ভূমিকা পালন করে, উভয় দল দায়ী আছে ডেফিনেটলি, বা সরকার মূল ভূমিকা পালন করে। সরকার আজকে যদি সরকার দখল করতে চায়, সরকারের লোকজন পেশি শক্তি ব্যবহার করতে চায়, অস্ত্র দেখাচ্ছে এবং সরকারি ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করছে, জনগণ রিসিস্ট করছে। আজকে বিরোধী দলের অবস্থান হলো বিরোধী দল রিসিস্ট করছে। আর যেটা হলো নির্বাচন কমিশন, আপনি ক্ষমতা দিয়ে কিলা হবে? আমাদের মানুষ স্বাধীন হতে হবে, মানুষের স্বাধীন হতে হবে। এই যে আমাদের স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন না? আইনের আগে লেখা আছে স্বাধীন, এটা কি স্বাধীন? এরা হলো পরাধীন। কত পরাধীন, কৃতদাসের মতো পরাধীন এরা রাজনৈতিকভাবে যাদেরকে ব্যবহার দরকার হয়। কিন্তু রাজনীতিবিদরাই তো এদেরকে, আপনারাই তো এদেরকে এরকম পরাধীন করে রাখেন। আমি যেটা বলছি, সরকারে আসছে, সরকারে যারা থাকে তাদের কৃতদাসের মতো তারা কাজ করে, তারা যা চায় তাই করে। একইভাবে নির্বাচন কমিশন একই কাজ করে। সরকার লোকের যা দেখায় স্বাধীন, অনেক বড় বড় কথা বলে, কিন্তু স্বাধীন দুর্নীতি দমন কমিশন সরকারের নির্দেশে নির্দেশভাবে যা সেভাবে কাজ করছে। একইভাবে আমাদের নির্বাচন কমিশন একইভাবে কাজ করছে। এটা আমি বলছি নট ফর দিস গভর্নমেন্ট, অল দ্য গভর্নমেন্টের সঙ্গে এটা হয়। ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ইনস্টিটিউশনস ইফ ইউ বিলিভ অন ডেমোক্রেসি। গণতন্ত্র বিশ্বাস করলে আমরা সরকার পরিবর্তন, তাহলে কি লাভ হলো কি? আপনার সরকার যে যাবে সেই এগুলো ব্যবহার করবে, তার ইনস্ট্রুমেন্ট সেভাবেই তো হয়ে আসছে। না, ইট শুড বি চেঞ্জড ইফ ইউ বিলিভ অন ডেমোক্রেসি। কিছু মানে মানুষ যে দলই করি না কেন আমরা, কিন্তু কিছু টাকা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা উচিত। কিন্তু আপনি এখন যেরকম স্বাধীন হওয়া উচিত, যদি বিচারের স্বাধীন থাকে, যদি অল দ্য টাইম। আজকে কি হলো? আজকে বিএনপি ক্ষমতা আসছে, বিএনপির পক্ষে বিচার বিভাগ আসতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ বিচার বিভাগকে পুরো কলুষিত করবে, তাদের নিয়ন্ত্রণ করবে। ওয়াই? এটা দেশ হলো, কিন্তু আমরা চাই না। কিন্তু এটার জন্য তো দেশ স্বাধীন হয়নি, এটা পলিউট করার জন্য। একটা দেশের জন্য ডেমোক্রেসির মানে রক্ষা কবচ হলো বিচার বিভাগ। কত দুর্বল বিচার ব্যবস্থা আমাদের। সুপ্রিম কোর্ট বলেন, লোয়ার জুডিশিয়ারি বলেন, আজকে এটাই সমাধান জাতীয় সমস্যা।
আজকে দুর্নীতি হলো ডেমোক্রেসি বিশ্বাস করবেন, আবার দুর্নীতি আপনি চালাবেন তা তো হবে না। ডেমোক্রেসি এবং দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। ডেমোক্রেসি সহিংসতা একসঙ্গে চলতে পারে না। ডেমোক্রেসি এবং এই যে আপনার দুর্নীতির অবস্থা চলতে পারে না একসঙ্গে। উই হ্যাভ টু চেঞ্জ। আমরা রাজনীতি দল করতে পারি, বাট উই হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে না ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আমার কাছে রাজনীতি করে না না আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনি যে কথা বলছেন যারা রাজনীতি করে, আপনারা যখন ক্ষমতায় থাকছেন, আপনি এখন যে কথাগুলো বলছেন আর যখন ক্ষমতায় থাকছেন তখন তো এই দুই কথার আমি তো আমার বিরুদ্ধে কথা বলছি, আমার দলের বিরুদ্ধে কথা বলছি। আমি বলছি যারা রাজনীতি করে তারাই বলতে হবে এটা, যে দলই করেন না কেন আপনার দলের ভিতরে ওখান থেকে বলতে হবে এই কথাগুলো, অ্যাটলিস্ট তাইলে দলের মধ্যেও এসব আসবে। জি, আমার মনে হয় আপনি পরিষ্কার বুঝতে পারবেন। জি জি, প্রথমে একটু ডিফার করি সিরাজ ভাইয়ের সাথে, কারণ আমাদের এই বাংলাদেশের এই গত 40 বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন এটা গঠন করা হয়েছে একটা সার্চ কমিটির মাধ্যমে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। না সেটা যে কোনো কিছু তো নাটক বলা। আর এমনি যেটা বলছেন যে ওরা কোন মঞ্চে গেছিল, আপনি কোনো না কোনো লোক কোনো মঞ্চে কোনো জায়গায় যায়নি এরকম, তাইলে আবার একটা তত্ত্বাবধায়ক নির্বাচন কমিশনের কনসেপ্টে আপনি যেতে পারেন। নির্বাচন কমিশন এই যাদের সবচেয়ে হাইয়েস্ট ইন্টিগ্রিটি মনে করা হয়েছিল ওই তাদের প্রশাসনিক দক্ষতা অন্যান্য কর্মকাণ্ডে, কারণ এই তাহলে বলতে পারেন যে উনি তো বেগম আমাদের এখন বিএনপি চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি খুব উচ্চ পর্যায়ের সচিব ছিলেন, তাহলে ওটা ওনার এইগুলো বলার কোনো মানে হয় না জিনিসটা। না সেটাই। কিন্তু আপনি যখন কোথাও কাউকে এরকম দায়িত্ব দেবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানাবেন, আপনার আগের ডিজি অথবা আপনার কোন সচিবকে আপনি নির্বাচন কমিশন বানাবেন, জনতার মঞ্চে আপনার পক্ষের লোককে, তো যেই বানাক, এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যদি কামাল সিদ্দিকীকে আইনে চিফ ইলেকশন কমিশনার বানাবেন, আমাদের রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের এখানে দুইজন উকিল আছে। এখানে আপনার কাছে আমার একটু জানার ছিল, আমার একটা প্রশ্ন ছিল, আপনি যেটা না আপনি যেটা বলছিলেন যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নিশ্চয়ই সার্চ কমিটির মাধ্যমেই গঠন করা হয়েছে। হ্যাঁ, সার্চ কমিটির মাধ্যমে গঠন করার সময় ভাবা হয়েছিল, এখানে একটা আইন করা হয়েছে প্রথম গঠন করার সময় নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে এটা ছিল না। গঠন করার সময় হয়তো ভাবা হয়েছিল যে এরাই যোগ্য লোক, কিন্তু দায়িত্ব নেয়ার পরে কি সেটা প্রমাণ হচ্ছে কিনা? না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা একেবারে সব দিক দিয়ে পিছিয়ে গেছি। আপনি যদি গত 40 বছর, আমি বলতেছি, আমি গত 40 বছরের যদি নির্বাচনগুলোর ইতিহাস দেখেন, প্রত্যেকটা নির্বাচনের সহিংসতা, আমি কি পরিমাণ সহিংসতা হয়েছে এবং কি পরিমাণ লোক মারা গেছে, আপনি এই 2 দফায় নির্বাচন উপজেলা নির্বাচনে এই পর্যন্ত একজন লোক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আমি আমার এলাকাতে মারা গেছে একজন। আপনি বাংলাদেশের কোথায় না, আমি বলছি বাংলাদেশের কোন নির্বাচনে কয়েকশো লোক মারা যায় না? প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে হিসাব করে দেন, গত ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে 208 জন না কতজন লোক মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে 5000 কত নির্বাচন করছে, কোনো গন্ডগোলের কিছু হয় না, আর আপনি বলছেন যে 17 লোক মারা গেছে। না কোথায় এইটার কথা বলছেন? আমি বলছি ইউনিয়ন কাউন্সিল ইলেকশন গুলো যে হয়েছে তখনও লোক মারা গেছে। আমি বলছি তখনও লোক মারা গেছে। সহিংসতা একজন বলুক, সহিংসতার মাত্রা যেটা, সহিংসতার মাত্রা কমে আসছে, এটা আমাকে বলতে হবে। আর আপনি বলছেন যে ডেমোক্রেসি আর দুর্নীতি একসাথে চলে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডেমোক্রেসির দেশ যেগুলো আছে সেগুলোতে দুর্নীতিতে ভরা। আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম, আমি বলছি তো এটা ডেমোক্রেসির সাথে দুর্নীতি মিলে ফেলার কোনো কারণ নাই। তাহলে তো ওই আমাদের কমিউনিস্ট পার্টির ভাই বলতে হবে ওই দিকে অন্য দিকে যাওয়ার জন্য আপনাকে। হ্যাঁ, সেটা অন্য জিনিস, কিন্তু ডেমোক্রেসিতে আর দুর্নীতিকে একসাথে একটা প্যারালাল, যেটা এটা ভালো মন্দ এটার সাথে এটা মিলিয়ে ফেলার কোনো কারণ নেই। আমার প্রশ্নের জবাবটা কিন্তু পেলাম না, যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন করা হলো, দায়িত্ব দেওয়ার পরে আপনি কি মনে করলেন যে যোগ্য লোককেই বাছাই করা হয়েছিল? আমাদের এখানে যেটা হচ্ছে, আপনি যদি আরো যোগ্য লোক দিয়ে নির্বাচন কমিশন করেন, যেখানে যদি স্টেক হোল্ডার যারা আমরা নির্বাচন করব, যারা ভোটার এবং যারা ভোট প্রার্থী যারা, তাদের মধ্যে যদি আপনার এই গণতান্ত্রিক মূল্যবোধ ডেভেলপ না করে, আরে অস্ত্র নিয়ে আসছে কি নির্বাচন কমিশন নিয়ে আসছে? নির্বাচন আপনার প্রার্থীর পক্ষের লোক নিয়ে আসছে। প্রার্থীর লোকরাই তো অস্ত্র নিয়ে আসছে। আমরা একটু মঞ্জুর হাসান খানের বক্তব্য শুনে শেষ হলে ব্যাপার হচ্ছে এটা সবাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। আপনি বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, সমস্ত পার্টিগুলির মধ্যে থেকে একটা পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। এবং আমরা যদি মনে করি কাউকে আমরা এলিমিনেট করে দিব, সেই এলিমিনেশন কিন্তু হবে না, এক্সক্লুশন হবে না। আমাদের এখানে চেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ এলিমিনেট করতে পারছে?
আজকে এখন অনেক কথা শুনি যে বিএনপি কে এলিমিনেট করে দিবে। সে জিয়াউর রহমানকে মারছে, তো বিএনপি তো এলিমিনেটেড হয়নি। আমি তো ভাবছিলাম জিয়াউর রহমান উপর থেকে এসে পার্টি করছে। আমি তো বক্তৃতার মধ্যে বলছিলাম যে জিয়াউর রহমান মরহুম হয়ে গেলে বিএনপিও মরহুম হবে, হয়নি তো। বিএনপির তো একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্স হইতে পারে ধরেন একটু ইসলাম ওরিয়েন্টেড, কিছুটা মানে অ্যান্টি ইন্ডিয়ান, কিছুটা ন্যাশনালিস্ট, এই ধরনের একটা ট্রেন্ড আছে। আওয়ামী লীগের আরেকটা ট্রেন্ড আছে। এই সব ট্রেন্ডই কিন্তু আমাদের সোসাইটিতে আছে। কাজেই কমিউনিস্ট পার্টি থাকবে, কমিউনিস্ট পার্টি তো কত লোক মেরে ফেলেছে। জেল হত্যা 1950 সনে 7 জন কমিউনিস্ট হত্যা করে দিল, কত দমন নীতি হয়েছে। কমিউনিস্ট পার্টিকে নিশ্চিহ্ন করতে পারছে? আমাকে আপনি স্পেস দিতে হবে। আজকে এই যে দেখেন ইলেকশন হচ্ছে, যদি এর আগে তো একতরফা ইলেকশন হলো, বিএনপি পার্টিসিপেট করলো, এই ইলেকশন হচ্ছে, ইলেকশনের মধ্যে দেখেন বিএনপি আজকে পাশ করে আসছে। তারা স্থানীয় সরকারের ক্ষেত্রে স্থানীয় সরকারকে পাওয়ার দেন, যেটা আওয়ামী লীগের একজন লেখক আপনি বললেন যে লিখেছে যে তাদেরকে এই স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করতে হবে সংবিধানের যে স্পিরিট সেই অনুসারে। এবং সেটা যদি করা হয় আপনি বিএনপিকে স্পেস দেন, তা আজকে আমাদের এখানে গভর্নমেন্টের মধ্যে তারাও এখানে থাকবে এবং তাতে কিন্তু আমাদের সোসাইটিতে রাজনীতিতে কিন্তু একটা ব্যালেন্স আসবে। এই জায়গাটা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার না হয়, আপনি যদি ভোটে আপনি পার্লামেন্টে জিতেও যান, আপনি বিরোধীদের বক্তব্যটাকে বিবেচনায় রেখে আপনি কতগুলি ক্ষেত্রে সংশোধন করতে পারেন। আপনি দেখেন ইয়েতে কি হয়েছে, আমেরিকাতে কি হয়েছে। আমেরিকাতে রিপাবলিকানরা মেজরিটি না, কতদিন ধরে বন্ধ হয়ে গেল, সমস্ত আমেরিকা বন্ধ করে দিল। তারপর তো তারা একটা জায়গায় বললো যে এটা স্টেলমেট করা যাবে না, তারা একটা সলিউশনে আসলো। তা আমাদেরকেও কিন্তু এটা অ্যাকোমোডেটিভ হতে হবে, তা হলে আমাদের ভয়ঙ্কর বিপদ হবে। নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে যে আইন আছে এটা কোনো অংশে ইন্ডিয়ার আইনের চেয়ে খারাপ না, যথেষ্ট আছে। ইট ডিপেন্ডস আপন পারসন। যেমন আমাদের জাস্টিস মুর্শিদ, তিনি অ্যাসার্ট করেছেন আপনার ইন্ডিপেন্ডেন্স, আপনার অথরিটি, আপনার মরাল অথরিটি থাকতে হবে আপনাকে অ্যাসার্ট করার। দুঃখের বিষয় এই ধরনের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের এখানে জাস্টিস শাহাবুদ্দিন ছিলেন, আমাদের এখানে আপনার বিচারপতি হাবিবুর রহমান ছিলেন, তারা তো বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা কিন্তু অ্যাসার্ট করেছেন, যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সেই জায়গাটা একটু কষ্ট লাগে। আপনি তো আমাদের নির্বাচন কমিশনারদের মোরাল অ্যাসার্ট এটা সেটা বলছে, একই সাথে যদি আমরা রাজনীতিবিদদেরও বলি, আপনি ওখানটা যদি সংশোধন না হয়, আপনি যত একেবারে ফেরেস্তা এনেও যদি নির্বাচন কমিশন বসান, আর রাজনীতিবিদরা যদি তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে অস্ত্র নিয়ে, আপনি কি মনে করেন যে সব জায়গায় সরকারি দলের আজকে এই নির্বাচন মন্ডল করা যায়? তাহলে তো সব নির্বাচনে বন্ধ হয়ে যেত। যেটা হয় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোর মধ্যেও যদি আপনার এই কালচার না আনি এবং ইয়ে না আনি, তাইলে আপনি কতটা পুলিশ দিবেন? আজকে কোন কোন জায়গায় কয়েক হাজার লোক গিয়া নির্বাচন কেন্দ্র আক্রমণ করছে, সেখানে একটাই হতে পারতো, গুলি করে অনেক লোক মারতে পারতো পুলিশ, এর বাইরে কিছু। তখন আমরা টকশুতে আবার এই করতাম, এই গণতান্ত্রিক কিনা বলে নির্বাচিত সরকার এটা বলে মানুষ সেটা করতে পারতো, বন্ধ করে দিত। আর এই স্ট্যাগার্ড ইলেকশন করার পরে এটা হবে কেন? বন্ধ অলরেডি করা হয়েছে, সিকিউরিটি আগের বারও তো পারলো না। আগের বার তো হিন্দু সমিতি থেকে নির্বাচন কমিশনকে তারপর কিভাবে ঘটনা ঘটলো যে হিন্দুদের উপর আক্রমণ হলো, সেই হিন্দুদের উপর আক্রমণকারী একজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আপনি 49 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তার মধ্যে একজন আছে, পরবর্তীতে দেখা গেল ওই সব নাম উধাও, ওখানে নতুন কিছু নাম নিয়ে এসে ওই গ্রেফতার বাণিজ্য করা হয়েছে। এই সিচুয়েশন হলে তো চলবে না, সেখানে তো সিরিয়াস হতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে সর্বশেষ বক্তব্য শুনবো ডক্টর জিয়াউল হাসান, ডক্টর রিয়াজুল হাসান, আমি দুঃখিত নামটা বলার জন্য। দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, অনেক জটিল, অনেক অভিযোগ, আরো কয়েক ধাপের নির্বাচন বাকি, কি প্রত্যাশা করছেন খুব সংক্ষেপে? জি, আমাদের প্রত্যাশা হচ্ছে যে নির্বাচন কমিশন প্রথম ধাপের নির্বাচন যেভাবে সম্পন্ন করে বাহবা কুড়িয়েছিলেন, দ্বিতীয় ধাপে তাদের সেই বাহবা জায়গা থেকে তারা সরে এসেছেন। আমাদের প্রত্যাশা হচ্ছে তারা ভালোভাবে হোমওয়ার্ক করে, যাতে এই ধরনের যে ধরনের প্রশ্ন, যে ধরনের নির্বাচনের ভেতরে প্রবেশ করে তারপরে কি হোমওয়ার্ক করা যায় না, এখন তো ধাপে ধাপে তা তো অভিজ্ঞতা নিচ্ছেন। দুটো নির্বাচন হলো, শিক্ষানবিশ অবস্থাতে আছে মনে হচ্ছে না, সেভাবে আমরা বলবো না। আমরা বলবো যে যেটা হচ্ছে যে যেহেতু স্ট্যাগার্ড নির্বাচন, জি বুঝতে পেরেছি, তাদের সুযোগ আছে, কিন্তু অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে যাতে এই লুপ হোলস গুলো তারা দূর করতে পারে। কাজী সিরাজ,
অভিজ্ঞতা থাকারই কথা ছিল, থাকবে না কেন? আমি দুটো বিষয়, একটা হচ্ছে ভিসি সাহেব যেটা বলেছিল যে সার্চ কমিটি, এখন আওয়ামী লীগ আমলে সার্চ কমিটি, আওয়ামী লীগের লোক সার্চ করে বের করবে, বিএনপির আমলে সার্চ কমিটি এটা হওয়া উচিত। সার্চ কমিটির উচিত যে বিএনপির সঙ্গে তো আলোচনা হয়েছিল প্রেসিডেন্ট সাহেবের, বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছিল একটা তো গ্রাহ্য করা হয়নি, বিএনপি অভিযোগ করেছে সেটা। এখন আলাপ করে লাভ কি, সার্চ কমিটি করে লাভ কি যদি সবার মতামতকে আপনি অ্যাকোমোডেট না করেন? আর দুই নম্বর যে মূল জিনিস, আমি বিশেষ একমত, রাজনীতি এবং রাজনীতিবিদরা যদি ঠিক না থাকেন তাইলে এইগুলো কোনো কিছু ম্যানেজ করা যাবে না। কারণ আমরা যেটা মনে করি, বলা বলি হয় রাজনীতি এখন প্রধান রাজনৈতিক রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই, এখানে অন্যদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখানে প্রবীণ রাজনীতি অধ্যাপক মুজাফফর আহমদের একটা উক্তি আমি এখানে করতে চাই। উনি কিছুদিন আগে এক ইন্টারভিউতে বলেছিলেন, সবার কথা বলেন, অনেক রাজনীতিবিদ যারা কিশোর বেলায় বাড়িতে শান্তিতে ভাত খেতেন এবং খালের পারে প্রাতকর্ম সারতেন, তারা এখন বনানী গুলশানে প্রাসাদে থেকে নিজেদের জমিদার ভাবেন। এখন এই জাতীয় লোকজন আওয়ামী লীগের গহর রিজভি, এখানে দেখি শমশের মবিন চৌধুরী, ব্যারিস্টার খোকন কিন্তু দেখি না যে বিএনপি পক্ষে স্পোকসম্যান হয়ে কথা বলতে। রুহুল কবির রিজভি বলছে, যাই হোক, সমারেজাল করি। আমার কাছে যেটা মনে হয় যে নৈতিকতার মূল্যবোধের যে অবক্ষয়টা ঘটেছে, সেইটার যদি উত্তরণ না হয়, রাজনীতিতে যে নোংরা মানুষগুলি এসে রাজনীতিকে দুর্গন্ধযুক্ত করছে, তাদের প্রতি আমাদের ঘৃণা মানুষকে যদি সৃষ্টি করতে না পারি, তাহলে মঙ্গল গ্রহতে লোক এনে ইলেকশন কমিশন বা দুর্নীতি দমন কমিশনে বসান যাবে না। যারা বসান তাদেরকে যারা বিভিন্নভাবে উৎসাহিত, অনুপ্রাণিত, প্ররোচিত করে, তাদের সম্পর্কে মানুষকে যদি জাগ্রত করতে পারি। আমি থ্যাঙ্কস জানাই, ব্যারিস্টার খোকন চমৎকার বলেছেন। আমি অভিনন্দন জানাই তাকে এই কারণে যে রাজনীতি থেকে অনেকেই আমরা বিবেকে যেটা বুঝি, বাইরে গিয়ে যেটা বলি, মঞ্চে এসে বা মানুষের সামনে সেটা বলতে চাই না। আজকে দরকার সোচ্চার হওয়া। বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, জাসদ, এভরিহোয়ার ভালো মানুষ আছে, ভালো মানুষরা ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছে, সেটাকে জাগ্রত করে তাদের জায়গাটাকে রেস্টোর করা সবচেয়ে জরুরি দরকার। যেসব জাতীয় প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের দুদক আছে, আমাদের এনবিআর আছে, জাতীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা কমপ্লিট মানুষ চাই, মেরুদণ্ডহীন মানুষ চাই না। আমরা আমরা সকল রাজনীতিবিদদের নিকট আমার আকুল আবেদন, এইসব জাতীয় প্রতিষ্ঠানগুলোতে আপনারা মেরুদণ্ডহীন, বিবেকহীন মানুষ বসাবেন না। এটা কমপ্লিট পূর্ণাঙ্গ মানুষ বসানো এখানে, এবং এটা জাতীয় দায়িত্ব পালন করলে দেশটা অনেক ভালো হয়ে যাবে, এবং দেশের ভালো হলে আপনারা ভালো হবে, আমারও ভালো হবে। আমি কিন্তু সমরাজল করিম ভাই যেভাবে বলছেন, রাজনীতিবিদদের প্রতি, রাজনীতির প্রতি মানে বিদ্বেষ বা হতাশ হওয়া, আমি মনে করি আমি এটা আমরা না ঠিক, আমি রাজনীতিবিদদের উপরে আমাদের নির্ভর করতে হবে এবং রাজনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে, অন্য কোনো প্রক্রিয়া এটা করা সেটা করতে হবে দেখেই তো প্রত্যাশা রাজনীতিবিদদের। আমি বলছি যারা রাজনীতিকে দুর্গন্ধযুক্ত করছে, আমি কিন্তু এজহল রাজনীতি বা রাজনীতিবিদ রাজনীতিবিদরা করতে পারবে, রাজনীতিজীবী যারা রাজনীতি করে যারা আমাদের শেষ করতে হবে। আমি শেষ করছি, আমি আবারও বলি, উনি যেটা বললেন যে ভাগে ভাগে নির্বাচন, তাহলে এক একটা নির্বাচনী এলাকার জন্য 25,000 পুলিশ দিতে হবে, অর্থাৎ যে পরিমাণ ভোটার, প্রত্যেক 4 জন ভোটারের জন্য করে একজন, সহিংসতা ঠেকানোর জন্য যা দরকার তাই দিতে হবে। এটা দিয়েও নির্বাচন সুষ্ঠু করা যাবে না। আমি যতক্ষণ পর্যন্ত ওই একই কথা বলছি, যদি আমরা রাজনীতি যারা করি, মানে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি একটি নিরপেক্ষ নির্বাচন করতে না চায়, তাহলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী বলেন, কারো পক্ষে তাই মনে করেন যে নির্বাচন কমিশন যদি এই যে দুর্বৃত্তের সংখ্যা বেশি আমাদের চেয়ে, এইটা না বলে যদি সংখ্যা যদি বাড়িয়ে দিত, তাহলেও একই ঘটনাই ঘটতো? এটা তো কোনো এক্সকিউজ না, তার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এর আগেও নেওয়া উচিত ছিল, যখন নির্বাচনের সময় হামলা হয়েছে, স্কুলগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং যদি না নিতে পারেন, তার নির্বাচন বাতিল করা উচিত ছিল, যে একটা ন্যাশনাল এমার্জেন্সি হয়ে গেছে, নির্বাচন আপাতত স্থগিত থাকুক, এইটা করা উচিত ছিল। সেটা কোনো এক্সকিউজ হতে পারে না, এবং এটা বন্ধ করতে পারে না সরকার, এটা একটা বাজে কথা। তারা তো অনেক স্টেপ নিয়েছে। হ্যাঁ, সরকারের যে মেশিনারি আছে, পুলিশ, মিলিটারি, তাদেরকে দিয়ে তো নির্বাচন কমিশন তো ধাপে ধাপে নির্বাচন হলে তো পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী না থাকার কোনো কারণ নেই, অসম্ভব না। তা আমরা কি বলতে চাই, তাহলে কি আমরা এটা মেনে নিব যে দেশে এখন কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন নাই, দুর্বৃত্তের সংখ্যা বেশি, নিয়ন্ত্রণ নাই, দুর্বৃত্তের সংখ্যা বেশি হয়ে গেছে, তারা ওভারওয়েলম করে ফেলেছে সমস্ত সোসাইটিকে,
সমস্ত গভর্নমেন্ট এটা কি দায়িত্বশীল কথা হয়েছে যে নির্বাচন কমিশনের এই বক্তব্যটি? না না না, এটা খুবই, আমার তো কোনো গ্রহণযোগ্য না, এটা খুবই আরো বেশ কয়েক ধাপের। আমি একটা কথা, আমি শেষ বক্তব্য, বেসিক কথা, জি, সেটা হচ্ছে যে অমর্ত্য সেন এই আম জনতা পার্টির রাইস সম্পর্কে একটা কথা বলেছেন যে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, শেষ হয়ে গেছে, যে তারা প্রথমেই দায়িত্ব বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে একটা দল একটা দৃঢ়ভাবে ফাইট করেছে। আমাদের এখানে দুর্নীতি এবং লুটপাট যদি চলতে থাকে, আমাদের এখানে গণতন্ত্র কোনোদিন হবে না। জি, আপনারা এই লুটেরা গণতন্ত্রের বিরুদ্ধে আমরা যদি স্টেপ নিই, তাহলে দেখবেন আমাদের একটা স্টেবল ডেমোক্রেসি গড়ে উঠেছে। আমরা সেটা প্রত্যাশা করি। আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে আসলেন, আলোচনা করলেন, মতামত দিলেন, পর্যবেক্ষণ জানলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন নিটল টাটা ডেমোক্রেসি। আমরা আজকে যে উপজেলা নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনটিকে আজকে নয়, ঘড়ির কাটার সময় অনুযায়ী গতকাল যে নির্বাচনটি হয়ে গেল, এবং সেই নির্বাচনের যে ঘটনা, অভিযোগ, পক্ষ বিপক্ষ, নানা অভিযোগ, নানা সহিংসতা, তার প্রেক্ষিতে প্রথম ধাপের নির্বাচনটি যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল, প্রশ্ন ছিল কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিল, দ্বিতীয় ধাপের নির্বাচন সেই গ্রহণযোগ্যতাটি পেল না। গণতন্ত্র নানার সময়ই আমাদের এখানে প্রশ্নের মুখে থাকে, এখনো আছে, তবে এটি এক ধরনের নতুন মাত্রা যোগ করলো। সামনের যে আরো কিছু নির্বাচন আছে, আরো কয়েক ধাপের নির্বাচন আছে, সেই নির্বাচনগুলোর দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং এই নির্বাচনটি নিয়ে আরো পর্যবেক্ষণ হবে। প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন যে ভূমিকায় আছেন, যেভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলছেন, সেই কথা বলাটা অব্যাহত না রেখে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন এই জন্য।